কালো মাইয়া কোনো মতেই আমার বাড়ির বউ হতে পারবো না। কালো বলে বেলির বিয়ের দিন ঝামেলা হয় তার গায়ের রং নিয়ে। উপরোক্ত বাক্যটি বেলির হবু শ্বশুরের। বেলির গায়ের রং পছন্দ হয়নি ছেলের বাবার। ছেলের বিয়ের সকল দায়িত্ব দিয়েছিলেন ছেলের ওপরই। ছেলে জানিয়েছিল ওর মেয়ে পছন্দ হয়েছে, তাই জামাল ভূঁইয়া আর মেয়ে দেখতে আসেননি। তাছাড়া ব্যবসায়ের কাজে তিনি অন্য শহরে গিয়েছিলেন, অনুমতি দিয়ে গিয়েছিলেন বিয়ের কাজ আগানোর। কিন্তু এত বড় সর্বনাশ যে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। জামাল ভূঁইয়ার এই হম্বিতম্বি বিয়ে বাড়িটাকে নীরব করে দিল। সব হইচই আনন্দ নিমিষেই থেমে গেল। রং হারালো হাসিরা। জামাল ভূঁইয়ার কণ্ঠ তখন সর্বোচ্চে, কবির আলী এখানে আসুন। বেলির বাবা কবির আলীর কানে এর আগেই হম্বিতম্বির কথা পৌঁছে গিয়েছিল, কিন্তু তিনি কথাটা বাড়াতে দেননি। কিন্তু যখন ডাক ভেসে এলো তখন আর দূরে থাকলেন না, দ্রুতই ছুটে এলেন। হ্যাঁ বেয়াই সাহেব বলুন, আমি যাচ্ছি বিয়ের কাজ এখানেই থামিয়ে দিতে। আপনারা আমাদের ঠকাচ্ছেন। কবির আলীর বুকে ছ্যাদ করে উঠল। বেলির মায়াময় মুখের দিকে তাকালেন। মেয়েটার মুখটা এতটুকুন হয়ে এসেছে। কবির আলী হাত জোর করলেন। এসব কি বলছেন? আমরা কিভাবে ঠকালাম? আপনাদের মেয়ের গায়ের রং এত ময়লাটে। আমার ছেলে যেখানে ধবধবে ফর্সা। আপনার ছেলে তো দেখেছিল আমার মেয়েকে, না দেখে তো বিয়ে ঠিক হয়নি। জামাল ভূঁইয়া যুক্তিতে হেরে গেলেও থামলেন না। আমার ছেলের কি সেই বোঝ আছে? বুঝলে তো এ কাজ করতো না। তাই বলে বিয়ের আসরে এসে বিয়ে ভাঙবেন নাকি? তর্কাতর্কি তুমুল হলো ধীরে ধীরে। এতক্ষণ যাবৎ মনিব ঘরে ছিল, বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত। চেঁচামেচি শুনতে বাহিরে এসে নিজের বাবাকে শুধালো, কি করছেন আব্বা? ছেলেকে দেখেই জামাল ভূঁইয়া চেঁচিয়ে বলেন, এই মেয়েরে তুমি দেখা বিয়েতে রাজি হইছ? মনিব সহজ সরল কণ্ঠে সম্মতি দিল। হ্যাঁ, কেন? এরকম গায়ের রং আমাদের বাড়ির কাউরে দেখছো তুমি? না দেখিনি। দেখিনি বলেই এই রঙে আমার আকর্ষণ জন্মেছে। ছেলের মুখের বলিতে তাজ্জব বনে গেলেন জামাল ভূঁইয়া। অবাক স্বরে শুধালেন, আকর্ষণ? তাও এই রঙে? পাগল হলে নাকি? দেখেন আব্বা, বিয়ে করালে ওর সাথে করান, না হয় চলেন বাড়ি ফিরে যায়। এরপর আর কোনোদিন বিয়ের কথা মুখেও তুলবেন না। মনিব, তোর আব্বার লগে কেমনে কথা কস? মাথা গেছে তোর? চাচার প্রশ্নে মনিবের কোনো হেলদোল নেই। সে গাছাড়াভাবে দাঁড়িয়ে আছে। জামাল ভূঁইয়া বুঝলেন তার কথার আর কোনো মূল্য নেই। অতপর না পারতে তিনি বিয়েতে সম্মতি দিলেন। হইচই করা বিয়ে বাড়িটায় আবার হইচই শুরু হলো, তবে আতঙ্ক নিয়ে। মেয়ের বাবা মনিবের প্রতি চিরকৃতজ্ঞ হলেন। মেয়ের আত্মীয়রা তো এই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ছেলের প্রতি অরুচি ধরল জামাল ভূঁইয়ার। পারছে না বিয়ে বাড়ি থেকে চলে যেতে। নতুন বউ ঘরে তুলতে গিয়ে হোঁচট খেলেন বাড়ির মেয়ে লোকেরা। মনিব বলেছিল বউ ভীষণ সুন্দর, কিন্তু কই সুন্দর? কালো শরীরে লাল রঙের বিয়ের শাড়িটা যেন কৌতুক করছে গায়ের রঙকে। বাড়ি ভর্তি মানুষের ফিসফিস শুরু হয় বউ দেখার পরই। এত সুন্দর মনিব, পড়াশোনা জানা ছেলেটা কিনা বিয়ে করলো এমন একটা মেয়েকে। ঝুমুরপাড়া গ্রাম অন্যান্য গ্রাম থেকে গরিব ভীষণ, তার উপর মেয়ে না দেখতে সুন্দর, আর না মেয়ের বাপ কোনো টাকা করে দিয়েছে। তাহলে কি দেখে মনিব এ বিয়ে করলো? আত্মীয় স্বজনের গুজুর গুজুর ফুসুর ফুসুরে ভরে গেল বাড়ি। সব কথায় কানে পৌঁছালো বেলির। বাড়ির বড় বউ চামেলি নতুন বউকে তৈরি করাতে সে তাজ্জব বনে গেল। বেলির বিয়ের সাজ নেই গায়ে, একটা ক্যাটকেটে হলুদ রঙের শাড়ি জড়ানো শরীরে। চামেলি হতভম্ব কণ্ঠে বলল, ছোট বউ, তুমি একলা একলা তৈরি হয়ে গেছো নাকি? বেলি তখন চোখে কাজল লেপছিল। একধানেই কাজল লাগাতে লাগাতে উত্তর দিল, তৈরি হইতে কি আবার 14 জন লাগে নাকি? এই যে কথা কন। বেলির ঝটপট উত্তরে চামিল আরো দ্বিগুণ অবাক হলো। গলা উঠল তার টঙ্গে। তার হইহুল্লা শুনে তার শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ননদ ননাস হতে সব মেয়ে লোক উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করে বেলির শাশুড়ি প্রথমে প্রশ্ন ছিলেন, কি হইছে বড় বউ? আক্কেল জ্ঞান কি খাইছো? এমনেই মানুষ কত কি কইতেছে, অহন আবার তুমিও ঢোল পিটাইতেছো যে? শাশুড়ির কথায় দুঃখী দুঃখী স্বরে সব বলল চামেলি। বেলি কিভাবে উত্তর দিয়েছে তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলল। বেলির আচরণের কথা শুনতেই ঘরবর্তী সকলে হেসে দিল। ফুপু শাশুড়ি তো মুখ ঝামটে বেলির শাশুড়ির উদ্দেশ্যে বললেন, বাপরে জামেলার বউ, তোর পোলার বউ দেখি দারোগা। তুই মানুষের এত শাসন করস, আর তোর ঘরেই কিনা আসছে দাজ্জাল। নিজের ননাসের এমন টিটকারিতে লজ্জায় যেন মাথা কাটা গেল মুক্তা ভূঁইয়ার। তিনি তার পুত্রবধূর দিকে অগ্নি দৃষ্টি ফেলেন। হুঙ্কার ছেড়ে বললেন, বাড়িতে এসে একটা দিনও তো কাটাইল না, তার আগে এমন কথা কও কোন সাহসে? বেলির ভিতর তেমন ভাবাবেগ দেখা গেল না। শাড়ির আঁচল কোমরে গুঁজতে গুঁজতে বলল, কি আজব কাহিনী! এই সামান্য কথা কইতে সাহস লাগে নাকি? আপনারা এমন ভাব করতেছেন যেন কোনোদিন কাউরে কথা কইতে শুনেন নাই। না শুইনাই থাকলে এখন শুনবেন, কোনো সমস্যা নাই। এখন চাইটা খানা দেন তো, সারাদিন কিছুই খাই নাই। নতুন বইয়ের এমন অকপাটে কথা বলার ভঙ্গি, খাবার চাওয়ার ধরন দেখে ঘরবর্তী মানুষ এবার চরম বিস্ময়ে হা হয়ে গেল। মুক্তা ভূঁইয়া হলেন বুদ্ধিমতী নারী। তিনি বুঝলেন বেলির মনে কে কি ভাবল। এর ভয় নেই,
তাই তাকে খোঁচা দেওয়া মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। তাই তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বলেন, খিদা লাগছে ভালো কথা, সারাদিন না খাইলে তো খিদা লাগবই। তুমি বউ, বড় বউরি দিয়ে তোমার খাওন পাডামো। তুমি তো নতুন বউ, তাই ঘর ছাড়া বাইর হইও না। রণচণ্ডী মুক্তা ভূঁইয়ার এমন নরম আচরণে খেপে উঠল বড় বউ। আম্মা, আপনি ছোট বউরে কিছু কন্যা যে, হ্যারি এমন আচরণ সাজে? বড় বউয়ের বুদ্ধির করুণ দশার কথা জানেন মুক্তা ভূঁইয়া, তাই চোখ রাঙিয়ে বিরক্ত প্রকাশ করে বললেন, হেই হইল ছোট বউ, বয়সেও ছোট, হের বুদ্ধি থাকলে কি আর এমনি কথা কইতো? যাও খাওয়ান নিয়ে আহো। বড় বউ চামেলির শাশুড়ির উপর অসন্তুষ্ট হলো, চলে গেল তাই গটগট করে। মুক্তা ভূঁইয়ার ধমকে বাকিরাও এক এক করে বিদায় নিল। পুরো ঘর জুড়ে রইলেন কেবল তিনি আর নতুন বউ। তুমি এমন আচরণ কেমনে করলা কও তো? তুমি কি জানো না, এমনিই তোমারে লইয়া পুরা বাড়ির মানুষ হাসাহাসি করতেছে। বেলির ঠোঁটে লিপস্টিক দিছিল। শাশুড়ির কথায় তার হাত থেমে গেল। ভ্রু কুঞ্চিত করে বলল, তো হাসলে আমি কি করুম? সবার মুখ ধরে রাখমো? তাজ্জব মুক্তা হইয়া বিস্মিত স্বরে বললেন, তুমি কি বুঝতেছ না? তোমার শরীরের রং লইয়া সবাই তামাশা করতেছে। তার উপর তোমার এমন জঘন্য আচরণ যদি মানুষ শুনতে পারে, তাইলে কি হইব বুঝতে পারো? শাশুড়ির চেয়ে দ্বিগুণ বিস্ময় নিয়ে বেলি শুধালো, আমার গায়ের রং নিয়ে হাসার কি আছে? আমার রং হলুদ, সবুজ নাকি নীল যে দেখলেই হাসি পাইব? ভাব এমন করেন যেন কোনোদিন কালা মানুষ দেখেন নাই চোখে। জানতো এখান থেকে এখন একটু শাস্তি দেন। বিয়ার প্রথম দিনেই এমন ঝগড়াঝাটি ভালো লাগে না, আর কয়েকটা দিন পর থেকে কর্মনে যান এখন। বেলির গলার স্বর যথেষ্ট উঁচু ছিল বিধায় মোটামুটি যারা কান খাড়া করে রেখেছিল তারা সকলেই সবকিছু শুনেছে। মুক্তা ভূঁইয়া নিজের রাগ সংবরণ করতে দ্রুত পায়ে নতুন বইয়ের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এর মেয়ের মানিজ্জত নাই, সেটা তো তার আচরণেই পরিষ্কার। শুধু শুধু এই মেয়ের সাথে লেগে নিজেরও মান সম্মান নষ্ট করার ইচ্ছে হলো না ওনার। শাশুড়ি বেরিয়ে যেতে বেলি গলা ছেড়ে গান ধরল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। যেতে যেতে মুক্তা ভূঁইয়া অবাক হলেন, বাড়ি ভর্তি মেহমান, অথচ নতুন বউ কিনা এসব গান গাছে। ছি, তার ছেলেটার কি চোখে সমস্যা ছিল? না হলে এমন মেয়েরে কিভাবে বউ করে? মনিব বন্ধুদের সাথে আড্ডা দিছিল বাড়ির পেছনে। সুবিশাল জায়গাটুকু আড্ডা দেওয়ার জন্য বেশি উপযুক্ত। একটা কাঠের বেঞ্চি, সাথে কাঠের টেবিল, চারপাশে সুবাসিত ফুল গাছ, এজন্য স্বর্গের নন্দনকাননের একাংশ। বাড়ির কাজের মেয়ে মিনু চা মুড়ি মাখা দিতে এলো। মনিবরা তখন গভীর আড্ডায় নিমজ্জিত। নতুন বিয়ের কত কথা নিয়ে হাসি ঠাট্টাই করছে তারা। মিনু সেই জমে ওঠা আড্ডায় বড় বিরক্তির কারণ হয়ে ডাকলো মনিবকে, ভাইয়া, আম্মা ডাকে আপনি রে। মনিব হাসতে হাসতে ভ্রুকুচকে মিনার দিকে তাকিয়ে বলল, কেন ডাকে? কিছু লাগবে? আপনি গেলেই তো কইব, আহেন একটু। মনিব আড্ডা রেখে মিনার পেছন পেছন গেল। ঘরের ভেতর ঢুকতেই মুক্তা ভূঁইয়া ছেলেকে জেকে ধরলেন, কেমন বউ আনলি এটা মনিব? মুখে মুখে এখনই তো চোপা করে। মায়ের কথার অর্থ মনিবের কাছে অস্বচ্ছ, তাই কিছুটা চোখ মুখ কচকিলে বলল, বেলি, কি করেছ? মুক্তা ভূঁইয়া আরও খানিকটা বিরক্ত সহকারে বললেন, কি করে নাই সেটা ক। মনিব যদিও জানি না বেলি কি করেছে, তবু মায়ের আচরণ দেখে কিছুটা আঁচ করতে পারছে। মা রাগী, তবে সহজে এতটা রেগে যাওয়ার পাত্রী নন। যেহেতু বিচার দিয়েছেন তবে কিছু একটা তো হয়েছেই। তাই সে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে না বলে বুঝবো কিভাবে বলো? মুক্তা ভূঁইয়া এবার ছেলেকে সবটুকু ঘটনা খুলে বললেন একে করে। নতুন বইয়ের রং তামাশায় তিনি কতটুকু অবাক হয়েছেন সেটা বললেন। আত্মীয় স্বজনরা কতটুকু হাসাহাসি তামাশা করেছে তাও বলতে বাদ রাখেননি। সবটা শোনার পর কপালের মাঝে গাঢ় ভাঁজ পড়তে দেখা গেল মনিবের। সে যতটুকু জেনেছিল বেলি কিছুটা চঞ্চল, কিন্তু এমন অনুচণ্ডিত না। কিছু সময় নীরবে সাত পাঁচ ভেবে অবশেষে বলল, আমি দেখছি। ছেলেকে কাছে পেয়ে মুক্তা ভূঁইয়া আরও খানিক আশকারা পেলেন যেন। চোখ মুখ কোসকে বললেন, তোর আব্বা নাকি বিয়েটা করতে না করছিল? সেটা শুনলে আজ এমন দিন কি দেখতে হইতো? মনিব মায়ের কথাটাকে প্রশ্রয় দিল না, বরং বড়ই বিরক্তি নিয়ে বলল, আব্বার এসব কাজকে প্রশ্রয় দিও না তো আম্মা। একটা মেয়েরে ওভাবে মহা ধুমধাম করে অপমান করার অধিকার কারণে অমন ভরা মজলিসে মেয়েটাকে শুনতে হয়েছে তার গায়ের রং কালো বলে তার বিয়েটা হবে না। বুঝতে পারছো মেয়েটার মনের অবস্থা তখন কি হয়েছিল? অপমানেও কতটুকু নিজেকে অসহায় ভেবেছিল। প্রকৃতপক্ষে ওর এমন ব্যবহারের জন্য আমাদের পরিবারই দায়ী। কেউ হুট করে খারাপ হয়ে যায় না, আমরা এমন পরিস্থিতি তৈরি করি যে সে খারাপ হতে বাধ্য হয়। ছেলের এত সুন্দর কথাটা মুক্তা ভূঁইয়ার কাছে বাড়াবাড়ি রকমের বউ পাগলামি মনে হলো, যার ফলস্বরূপ তিনি অবাক নয়নে তাকে কিছুটা মুখ ঝামটি মেরেই বললেন, বিয়া হইতে না হইতেই এমন বউ পাগল হইয়া গেছোস? সি। মনিবার কিছু বলল না। যেখানে তার এত বড় যুক্তি কেবল বউ পাগল নামে স্বীকৃতি পেয়েছে, সেখানে কিছু বলা মানেই অলুবনে মুক্তা ছিটানোর মতো। বেলি নিজের রুমে বসে ভাত খাচ্ছে। চারদিকে তখন মাত্র সন্ধ্যা পেরোনো আবহাওয়া। মৃদু বাতাসে ভরে আছে সবটুকু ঘর।
মনিব ঘরে ঢুকলে দেখল নতুন ভাজরাঙা লাল রঙের সুতির শাড়ি পরে বেলি ভাত খাচ্ছে। বিয়ের সাজ শরীরে নেই, চোখ ভর্তি কাজল দেখা যাচ্ছে বড়ই উজ্জ্বল। ঠোঁটে বোধহয় লিপস্টিক দিয়েছিল মেয়েটা, যা ভাতের সাথে অর্ধেক গিলে নিয়েছে আর অর্ধেক ছড়িয়ে ছিটে লেগে রয়েছে চারপাশে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই মেয়েটির যে সুন্দর সরল মানুষ দুনিয়াতে নেই। নীরবতার উপমা যেন সে, অথচ কিছুক্ষণ আগে নাকি মেয়েটা কত রকমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। বেলির ধ্যান তখনও খাবারের দিকে। ঘরে কেউ এসেছে যেদিকে সে তার খেয়াল নেই, মনে সুখে খেয়ে যাচ্ছে। মনিব কিছুটা এগিয়ে এসে ডাকল, আমার অরুণচণ্ডী কি করে? বেলির মুখ ভর্তি ভাত মুখে রয়ে গেল। চমকে তাকালো গমগমে স্বরে কথা বলা মানুষটার দিকে। গোল গোল করে তাকানোর ভঙ্গিমা, মুখ ভর্তি ভাতে বেলিকে মনে হচ্ছে ছোট্ট খুকি, যাকে মা আদর যত্ন করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আহ্লাদের খাবারে ভরে আছে মুখ। এমন বেলি মুখের ভাত চিবোতে চিবোতে অস্ফুট স্বরে বলল, খাইতেছি। বেলির জড়তাবিহীন উত্তরে হাসল মনিব, আমারে রেখেই খেয়ে ফেলছ? ভারী অন্যায় করেছে তো। বেলি লাজুক হাসল, সত্যি তো, স্বামীকে রেখে এমন গপাগপ করে খাওয়াটা তো অন্যায় বটে। মাথাটা খানিক নিচু করে বলল, মনে আসছিল না, খিদা লাগছিল অনেক। কি অকপটে স্বীকারোক্তি, কোনো দম্ভ নেই, অহংকার নেই। অথচ এই মাত্রই মা এই মেয়েটার মেয়ে কত কিছু বলে গেলেন, ইশারা ইঙ্গিতে ভাবিও বলেন কত কি। মনিবকে চুপ থাকতে দেখে বেলির অপরাধবোধ বাড়ল। কি জানি মানুষটা রাগ করল কিনা ভেবে বুকের ভেতর চলল দেদার বোঝাপড়া। ক্ষীণ কণ্ঠে বলল, আপনি কি রাগ করলেন? বেলির প্রশ্নে হেসে দিল মনিব। এগিয়ে এসে খাটে বসল ঠিক বেলির পাশাপাশি। ডান হাতে বেলির গালে আলতো হাত বুলিয়ে বলল, না রাগ করিনি। এই আহ্লাদে বেলির আড়ষ্ঠতা বাড়ল। ক্ষীণ কণ্ঠে বলল, খাইবেন আপনি? আমি কি খাওয়ান নিয়ে আসমো? বেলির নিকটে আসতেই মনিবের দুষ্টুমি মাথা চাড়া দিয়ে উঠল। সে ঠোঁটে ঠোঁট চেপে বলল, না, খাবার আনতে হবে না, তোমার প্লেট ঠিক খাইয়ে দাও। মনিবের এহেন কথায় বেলি চমকে গেল। আতকে উঠে বলল, এরা তো এটো, আপনি খাইবেন কি কইরা? এটো আবার কি? স্বামী স্ত্রী মাঝে এটো বলতে কিছু হয় না। তুমি কি দিবে খাইয়ে? না হলে চলে যাচ্ছি। মনিবের চলে যাওয়ার কথা শুনে বেলি ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না না, যাইবেন না, দিতাছি। কথা শেষ করেই এক লোকমা ভাত ধরল মনিবের মুখের সামনে। মনিব ভাত মুখে নিল, সাথে আলতো কামড় লাগালো বেলির আঙ্গুলে। লজ্জায় বেলে আরও মিয়ে গেল। মাথাটা এতটাই নামালো যে থুতনির সাথে লেগে গেল বুক। মনিব হো হো করে হাসতে হাসতে বলল, কি হলো? মাথা নামাচ্ছ কেন? আমার দিকে তাকাও। বেলি তাকালো না, বরং মাথা নামিয়েই বিড়বিড় করে জবাব দিল, না তাকামো না, আমার শরম লাগে। নির্দ্বিধায় লজ্জা পাওয়ার এমন স্বীকারোক্তিতে মনিব ঘর কাঁপিয়ে হেসে উঠল। এমন একটা অসম্ভব মিষ্টি মেয়েকে বিয়ে করেছে ভেবেই তার ভেতর ভেতর আনন্দ হলো। বিয়ের রাত পেরোতে রান্নাঘরে বেলির তলব পড়ল। ভূয়া বাড়ি প্রচলিত নিয়মানুসারে আজ রান্না করবেন নতুন বউ। বেলি ভরি উঠে গোসল সেরেছে, সুন্দর সুতির একটি শাড়ি পরেছে, ঘোমটাও দিয়েছে পট্টো হাতে। মনিব গিয়েছে বাজারে। যেহেতু আজও অতিথি বাড়িতে বিদ্যমান, সেহেতু মাছ মাংসে তো দরকার, সেজন্যই বাবার সাথে বাজারে যাওয়া তার। বেলি সবে কাজল চোখ ভরে দিয়ে বসেছে খাটে, তখনই তার যা চামিলে উপস্থিত হয় ঘরে। ঢুকতে ঢুকতে বলল, তৈরি হইছ? আমার ডাকে পাকের ঘরে আহো। বেলি পা দোলাচ্ছিল। বড় বউয়ের দিকে তাকিয়ে চিকন ঠোঁজোড়া প্রসারিত করে বলল, পাকের ঘরে কেন? আজকে কি রাঁধতে হইব আমারে? হ, বিয়ার পরের দিন এ বাড়িতে রাঁধতে হয়। আপনি রাঁধছিলেন? বেলির আচমকায় এই প্রশ্নে চামেলি তৎক্ষণাৎ জবাব দিল না। কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, না, আমি তো রাঁধা পারতাম না তখন। বেলি জবাবে কেবল বলল, ও। চামেলি কতক্ষণ চুপ করে বেলির দিকে তাকিয়ে রইল। বেগুনি রঙের শাড়িতে কালো বেলিকে তার কাছে মনে হলো কালা বেগুন। রূপের ছিটে ফোটা সেই সারা শরীরের কোনো কোণাতে। চামেলির এমন অদ্ভুত তাকানোতে বেলি বিব্রত ভাব করল। কপাল কুঁচকে বলল, কি দেখেন এমনে? বেলির কথায় চামেলির ধ্যানচ্যুত হল। নাকটাকে 5 হাত উঁচুতে তুলে ফেলল সে, যেন কোনো পচা সবজি দেখে ফেলেছে। মুখ চোখে মারাত্মক রকমের বিরক্তি নিয়ে বলল, দেহার মতো কিছু আছে নাকি তোমার ভেতরে? হয়তো এমন একটা প্রশ্নের পর যে কোনো অসুন্দর মানুষ মুখ কালো করে ফেলত, অস্বস্তিতে এইটুকুন হয়ে যেত। অথচ বেলির মাঝে তার এক ভাগও দেখা গেল না, বরং মেয়ে দ্বিগুণ সম্মতি প্রদান করে বলল, আমিও তো তাই কই, যেইখানে দেখার মতো কিছুই নাই সেইখানে এমন কাঙ্গালিনীর মতো তাকায় আছেন কেন? বেলির কথায় তেলে বেগুনে জ্বলে উঠল চামেলি। স্যাঁতস্যাঁত করে উঠল তার মেজাজ। তোমার তো ভারী চোপা। কাল থেকে দেখতেছি কারণে অকারণে আমারে কথা শুনাইতে ভুল করো না। তোমার কোনো পাকা ধানে আমি মই দিছি কত? বেলি চামেলির এমন রাগকে মোটেও তোয়াক্কা না করে হেলতে দুলতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার ঘোমটাটা আরেকটু আটসাট করতে করতে বলল, এ বাড়িতে যখন প্রথম পাড়া দিলাম তখন শুনি কে যেন আমারে শুনাইয়া শুনে কইতাছিল, মনিবের সবসময় একটা টানা ছিল আমার প্রতি। ভাবছিলাম আমার রূপ দেখা দেওয়ার মনে হয় সামলাতে পারে না নিজে,
বউ আনলে মনে হয় আসমানের চাঁদের চায়ও সুন্দর বউ আনবো, কিন্তু শেষমেশ কিনা তালগাছে প্রেতনি আনলো। এমন একটা কথা শুন না, আমি যখন মানুষটারে দেহনি লাগা তাকাই তখন আপনার মুখটাই দেখছি। লগে লগে একদলা স্যাপ ফালাইছি পিছনে ঘুরা। দেওরে যে প্রেমিকের মতো ভাবে তারে কি বেরি কওয়া যায়? দেওরের বইরে যে সতীনের মতো কথা শোনায়, তা লাগায় এর চায় বেশি ভালো আচরণ আমার আহে না। জামাই থাকতেও জামাইয়ের ভাইয়ের লাগা মন কান্দে যে বেটির, তারে কি কয় গেরামের মানুষ জানেন তো? সরাসরি এমন অপমান চামিলে আশা করেনি বোধ হয়। কখনো কারো থেকে এমন আচরণ পেলে তারপরে না আশা করবে? দেখতে সে যেমন সুন্দরী, তার বাবার টাকাও আছে তেমন অঢেল। শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি, কোথাও তাকে তেমন কথা শুনতে হয় না। মাঝে মাঝে শাশুড়ি চোখ রাঙানোয় এইটুকুতেই তার শাসন সীমাবদ্ধ। কিন্তু তাই বলে এমন বাজে ইঙ্গিত আর অপমান করবে নতুন বউ? চামিলার তু শব্দটুকু করার আগে বেলি ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার ভেতরে কোনো অনুশোচনা নেই, আফসোস নেই। যে যেমন তাকে তেমন বলে কিসের আফসোস করবে সে? আফসোস করে বোকারা, কিন্তু সে বোকা নয়। রান্নাঘরে দাঁড়িয়েছিলেন মুক্তা ভূঁইয়া। ছোট বইয়ের আসার অপেক্ষাতেই যে ছিলেন, তার বলার অপেক্ষা রাখে না। তার দাঁড়ানোর অঙ্গভঙ্গি বলে দিচ্ছে সেটা। বেলি হেলে দুলে রান্নাঘরে ঢুকতেই মুক্তা ভূঁইয়া স্বস্তির শ্বাস ফেলেন যেন। ছেলের বউ যেমন চোপানারে, তিনি তো ভেবেইছিলেন হয়তো বেলি আসবে না রান্না করতে, হয়তো এই রান্না নিয়ে আরেকটা কাহিনী করতে হতো বাড়িতে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বেলি আসলো, তাও খুব সুন্দরভাবে ঘোমটাটে। বেলিকে দেখে মুক্তা ভূঁইয়া মুখ গম্ভীর করে বললেন, কখন পাঠাইছি বড় বউরে রাখতে, তুমি আইলে এখন? কি করছিলে এতক্ষণ লাগাইয়া? বেলি রান্নাঘরের পিড়িতে বসতে বসতে বলল, আপার সাথে একটু কথা কইতেছিলাম। আপা কইতেছিল আজ নাকি আমারই সব রানতে হইব। হ, বিয়ার পরের দিন আমরা বউগোর হাতে রান্ধা খাই, এটা নিয়ম। কি রানতে হইব কন? মুক্তা হইয়া জবাব দেবার আগেই বাহিরে দাঁড়ানো বেলির ফুপু শাশুড়ি বললেন, এখন ফ্রিজে চিংড়ি আছে, ওটি নামাইয়া রান্ধন শুরু করো। এরপর বাজার থেকে গুড়া মাছ, বড় মাছ, মুরগি আনবো। গুড়া মাছ বাইছা কাইটটা টমেটো ধইনা পাতা দিয়ে শুকনো কইরা আমার পছন্দ। বড় মাছের এক পদ ভাইজো, আরেক পদ ঝোল করো। তোমার ফুপা আবার ঝোল ছাড়া খায় না। আর মুরগিটা রান্ধো, আর শেষ পোলাও আর ভাত রান্ধো। মনিবার তোমার শ্বশুর আরো বেশি পোলাও খাইতে পারে না। বেলি কতক্ষণ ফুপু শাশুড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে মুখ ভেঙচি দিয়ে বলল, এতটি রান্ধন আইজে রানতে হইব? জন্মের খানা খাইব নাকি সকলে? বেলির মুখে লাগাম নেই। আর এখনের লাগামহীন কথাটাও বাহিরে থাকা ফুপু শাশুড়ি শুনে ফেলেন স্পষ্টই। হইহল্লা করতে করতে ঢুকলেন রান্নাঘরে। বেলিকে মুখ ঝামটি দিয়ে বললেন, ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা কয় এবো? বিয়া বাড়িতে একটু ভালো মন্দ রানবো, সেটাই তো স্বাভাবিক। তোমরা আবার এডি বুঝবা কেমনে? আসিল তো ফকিন্নির ঘরে। বেলিও ফুপু শাশুড়ির অঙ্গভঙ্গি নকল করে, শরীর নাচানোর মতো করে নাটকীয় ভঙ্গিতে বলল, হ, ঠিকই কইছেন। আপনাগোর মতো রাক্ষসী খানা খাইলে আমার শ্বশুরবাড়িও ফকিন্নি হইতে বেশি দিন লাগবো না। কতজন মেয়েটা একলগে খাইতে চান হুনি? ভাইয়ের টাকা দেখে মজা লাগে তাই না খাইতে? অবস্থা ব্যাগতিক দেখে মুক্তা ভূঁইয়া ছোট বউকে ধমক লাগিয়ে দিলেন। বেলি না জানলেও তিনি জানেন তার ননদ-তনসেরা কেমন ধরনের, তাই নতুন বউকে আর কথা বাড়ানোর সুযোগ দিলেন না তিনি। ননদকেও বুঝিয়ে শুনিয়ে বাহির করে দিলেন রান্নাঘর থেকে। বেলি মুখ ভেঙচিয়ে ফ্রিজ খুলল, চিংড়ি মাছ বের করলো। তার শাশুড়ি তাকে সব দেখিয়ে দিল। সব দেখিয়ে শুনিয়ে মুক্তা ভূঁইয়া বাহিরে যেতে নিলেই পিছু থাকলো বেলি। আম্মা শুনেন। মুক্তা ভূঁইয়াও পা থামালেন। বেলির মুখে আম্মা ডাকটা তার অন্তরের গভীরে গিয়ে একটা স্নেহের টান তৈরি করল যেন। তিনি প্রশ্নার্থক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে বলেন, কও, আপনারা কি নতুন বউটারে খাইতে দিতে চান না নতুন বউ না কয়া পর্যন্ত? মুক্তা ভূঁইয়া বুঝলেন না বেলির কথা, কপাল কুঁচকে বললেন, কি? বেলি মাছগুলো পানিতে ভিজিয়ে রাখতে রাখতে বলল, কাল আসার পর আপনারা আমারে কোনো খাওন দেন নাই। পরে আমি সন্ধ্যার দিকে আর টিকে না পাইরা লাজ ভাঙা খাওন চাইলাম। রাইতের কেউ আর খাইতে ডাকলেন না। হেই কাল সন্ধ্যায় খাইছি, আর আজ বেলা বাজে 9টা। আমি তো মানুষ আম্মা, আমারও তো খিদা লাগে। সেইটা আপনারা বোঝেন না? নাকি কালার গরিব দেখে ভাবেন আল্লাহ আমাগোর খিদা তৃষ্ণা দেন নাই? আমার একটু খাওন দিতে এত গায়ে লাগে আপনাগো আম্মা, অথচ কত পথ রানতে দিলেন নিজে গো লাগা। গরিব গই কি খাইতে মন চায় না? নাকি কালাগো পেট নাই? এতগুলো কথা বেলে একমনে নিচের দিকে তাকিয়ে কাজ করতে করতে বলল, একটা বারো হিংস্রতা দেখায়নি, রাগ দেখিয়েও বলেনি। মুক্তা ভূঁইয়া চুপ করে রইলেন। এই কথার পরিবর্তে কি বলবেন তা খুঁজে পেলেন না যেন। বেলি ততক্ষণে সবজি কাটতে শুরু করেছে। সবজি কাটতে কাটতে বলল, নতুন বউ কিছু কইলে কবেন বেলাজা, অথচ এমন এমন কাজ কিংবা কথায় আপনারা বলছেন যে নতুন বউটার লাজ ভাঙতে হয়েছে বাধ্য হইয়া। কিন্তু আপনাগোর দোষ কেউ দেখব না, দেখব নতুন বউয়ের দোষ। কেন সে এমন করল? নতুন বউ হইয়া কেন এত চোপা করল?
একটাবার ভাবেন না চোপা করার লাইগা আপনারা কতখানি বাধ্য করছেন? বেলির একের পর এক অভিযোগ মাখা বাক্যে মুক্তা ভূঁইয়া চুপ করে থাকলেন। এরপর স্তব্ধ পায়ে নিঃশব্দে প্লেটে রুটি মাংস সাজিয়ে পানির গ্লাস সমেত বেলির সামনে রেখেই অতি ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে গেলেন, যেন কি রাজকার্য তিনি দেখে এসেছেন, অথবা নিজের প্রথম বউ হওয়া জীবনের কথা মনে পড়ে গিয়েছে। কেই বা বলতে পারে কে কখন কার ভেতরে নিজের গল্প খুঁজে পায়। আজকের শাশুড়ি একসময় এতটা অবহেলার বউ ছিলেন নিশ্চয়। যুগ বদলেছে, অবস্থান বদলেছে, তাই হয়তো তিনি যা পাননি তা আরেকজনকে দিতে এত কৃপণতা। বেলি রান্নায় বেশ পটু বের হলো। এক হাতে সামলে নিচ্ছে বিরাট রান্নাবান্না। কাজের খেলা টুকটাক আঁকবাস করতে দিতে এলেও বেলির সাহায্য লাগবে না বলে তাকে বিশ্রাম নিতে পাঠিয়েছে। এতে কাজের খেলায় তো বেশি খুশি হলেন যে পুরো বাড়িতে ঘুরে ঘুরে নতুন বইয়ের গুণগান শুরু করে দিলেন। মুনিম বাজার করা সামগ্রী ভ্যানে করে পাঠিয়ে নিজে গিয়েছিল আরেকটা কাজে। ফিরতে ফিরতে বাজল দুপুর একটা। বাড়ির মোটামুটি সকলে তখন বাহিরের জায়গাটায় বসে হাসি ঠাট্টায় ব্যস্ত। মুনিম সেই ভাগে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতে রান্নাঘরের খুটখাট শব্দ শুনে উঁকি মারতেই ঘরমাক্তক বেলিকে দেখল। ঘামি বিজে একাকার মেয়েটার শরীর একমনে কাজই করে যাচ্ছে। মনিব কোনো রকমের বিরক্ত না করে নিজের ঘরে চলে গেল। বেলির রান্না প্রায় ঘনিয়ে এসেছে, পোলাও রান্না বাকি আছে কেবল। তন্মধ্যে এসে পিঠে অনুভব করলো শীতল বাতাস। কিছুটা চমকে গেল। এমন ভ্যাবসা গরমে বাতাসটা এতই আচমকা ছিল যে সে থমকে গিয়েছিল। তৎক্ষণাৎ পেছনে তাকাতে দেখল রান্নাঘরের দরজায় একটা ছোট টেবিল ফ্যান রাখা, যা চলছে ঝড়ের গতিতে। ভ্যাবসা গরমটা নিমিষে হাওয়ায় উড়ে গেল যেন। বেলি বুঝে উঠতে পারল না এ বাড়িতে তার এমন কোন শুভাকাঙ্ক্ষী আছে যে এতটা উপকার করল। বেলিকে অবাক করে দিয়ে হাসতে হাসতে রান্নাঘরের দরজায় দাঁড়ালো মনিব। চোখে মুখে উপচে পড়ছে স্নিগ্ধতা। ভ্রু নাচিয়ে বলল, কি আমার মল্লিকা, রান্না করছো বুঝি? মনিবের সম্বোধনে বেলির অবাক হওয়ার ভাব লজ্জায় পরিণত হলো। মৃদুস্বরে বলল, হ রান্ধি। কি রাধো? মেলা কিছু। আপনার যে রাক্ষসীর গোষ্ঠী, মেলা না রাঁধলে নাকি মুখে দিতে পারি না। মনিব হো হো করে হেসে দিল বেলির কথার ভঙ্গিতে। এগিয়ে এসে বেলের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, তাই বুঝি? আমার গোষ্ঠী একটু একটু কষ্ট দিয়েছে অরুণচন্দ্রকে, তাই না? সেজন্য কি এত রাগ? বেলি নিচু মাথাখানি কচুতে তুলে তাকালো মনিবের দিকে। চোখ ছলছল জল নিয়ে বলল, একটু একটু। মনিব আরেকটু এগিয়ে এসে বেলির গালে ছোট ছোট স্নেহের আলতো চর দিয়ে বলল, না তো, বেশি বেশি। তার জন্যই তো আমি একটু বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছি। পর মানুষের দুঃখ নাকি আপন মানুষের ভালোবাসা ভুলে দিতে পারে। তবে কি আমার ভালোবাসা এতটাই কম পড়েছে যে আমার মল্লিকার দুঃখই ঘুষছে না? মনিবের শক্ত কথা বুঝল না বেলি। অবুঝ চোখে তাকিয়ে রইল। আবার হয়তো বুঝল, কিন্তু কিছুই বলল না। কিছু জিনিস না বুঝতে পারাই ভালো। বেশি বুঝে ফেললে সমস্যা আছে। তখন স্বার্থপর হওয়া যায় না। নিজের জন্য নিজেকে একমাত্র মানুষ ভাবা যায় না। তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে আমরা ভাবি, আমাদের তো অমুক আছে, সে আমাদের বাঁচাবে। কিন্তু দিন শেষে তো অমুকরা সবসময় থেকে যায় না। ভূয়া বাড়ির খাবার টেবিল বিশাল বড়। আত্মীয় স্বজন বেশি বিধায় প্রথম থেকেই সবকিছু একটু বিশাল বিশাল করেই তৈরি করা হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠান বিধায় মানুষ তাদের বাড়িতে বেশি আসলে তেমনটা নয়। বাড়িতে অনুষ্ঠান না থাকলেও মানুষে ভরে থাকে। বেলির ফুপু শাশুড়ি তো বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকেন। নামমাত্র নিজের বাড়ি যান। বড় জায়ের বাপ মা উসিলা পেলেই এ বাড়িতে হানা দেয়। এরপর আছে ফুপু শাশুড়ির ঘরের ননদ, ননার চাচাতো দেবর, যা, ননদরা সকলেই অপেক্ষায় থাকে অজুহাত খুঁজে এ বাড়িতে পাত পেতে বসে খাওয়ার। বিশাল খাবার টেবিলের খাবার দেওয়ার দায়িত্ব প্রথা অনুসারে নতুন বউয়ের ঘাড়েই পড়ল। এতে নাকি নতুন বউয়ের আত্মা কতটুকু তা বোঝা যাবে। নতুন বউ মানুষকে খাওয়াতে পারে, মন উজাড় করে নাকি কৃপণতা করে, তাই বোঝা যায় এই নিয়মের মাধ্যমে। সকলেই খেতে বসেছে। জামাল ভূঁইয়া চোখ মুখ অন্ধ করে রেখেছেন বরাবরের মতন। নিজের অত্যন্ত অপছন্দের মেয়েটির হাতের রান্না খেতেও তার রুচিতে কোলাচ্ছে না। তবু নিয়ম যা, তা তো করতেই হবে। বাড়ি ভর্তি মানুষের সামনে তো আর তামাশা করা যায় না। সকলে খাবার খেতে বসলেও খাবার টেবিলে মনিবকে পাওয়া গেল না। সে বসে রইল কিছুটা দূরে একটা মোড়ায়। তার নাকি পেট ব্যথা করছে, তা এখন খেতে পারবে না। সকলে জোরাজোরি করলেও সে উঠে এলো না, বরং ঠায় বসে রইল সেখানেই। সকলে বিশ্রামও করতে বলল, অথচ বিশ্রাম করতেও গেল না সে। অবাধ্য ছেলের উপর জামাল ভূঁইয়া আরেকটু রাগলেন। বিয়ে তো করেনি যেন হাতির পাঁচ পা দেখে ফেলেছে ছেলেটা। কারো কোনো কথাকে তোয়াক্কাই করছে না যেন। নতুন বউ, মাছ ভাজার পর তো মাছের তরকারি দিবা। তুমি ডাউল দিতেছো কেন তোমার ফোপারে? ফুপু শাশুড়ির কথায় বেলি ডাল দিতে গিয়েও থামল। ঘাড় ঘুরিয়ে ফুপু শাশুড়ির দিকে তাকিয়ে একদম সহজ সরল স্বরে বলল, তরকারি তো ঝাল হয়েছে। বেলির কথা আর আগা মাথা না বোঝায় ফুপুর মুখ চোখে বিব্রতবোধটা ফুটে উঠল। তার স্বরে বললেন, তো ঝাল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ কি পোলা পাইন? বেলিও ফুপুর মতো নাটকীয় ভঙ্গিতে মুখ চোখ ঘোরাতে ঘোরাতে বলল, রান্ধনের সময় না আপনি কইলেন?
ফুপা ঝাল খাইতে পারেন না, দেখা মাছ ভাজতে ভাজলাম তো মাছ। তাছাড়া তরকারি মাংস সবেরই ঝাল হয়েছে ডাল বাদে। এই লাগাই তো ফুপারে ডাল দিতেছি, যেন ঝাল না লাগে। খাবার টেবিলে এক লোহমায় স্রোতের মতন নীরবতা বয়ে গেল। বেলির কথাটা এতই অপ্রকাশিত ছিল যে মিনিট এক সবাই চুপ করে রইল। মুনি ভাগ করে দূর হতেই বেলির দিকে তাকিয়ে রইল। মেয়েটা চালাক নাকি বোকা তা ভাবতে লাগলো অবাক চোখে। এরপর নীরবতা ভেঙে প্রথম হাসিটা সেই দিল। বেশ জোরে শব্দ করে হেসে উঠল। তার সাথে তাল মিলিয়ে রীতিমতো একটা হাসির ঝড় উঠে গেল টেবিলে। হাসলেন ফুপা শ্বশুর পাবেল ভূঁইয়াও। ফুপু শাশুড়ি তো কতক্ষণ এতই তবদা হয়ে দাঁড়িয়েছিলেন যেন মূর্তি হয়ে গিয়েছেন। হাসির শব্দ দাপুটে ভাবে বাড়তে তিনি রেগেমেগে আগুন। চোখের রাগে যেন বশ করে ফেলবেন বেলিকে। পাবেল ভূঁইয়া বেলির শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, বউ একটা আনছেন মনের মতন। এমন বুদ্ধি কয়জনের বা থাকে? কয়জনই বা এমন করে হাসাইতে জানে? জামাল ভূঁইয়া এতক্ষণ চুপ করেছিলেন। বোনের জামাইয়ের প্রশংসায় এক দুবার একটু মাথা নেড়ে খেতে লাগলেন। তুমি সব জায়গায় এমন সবাই রে মাথায় ওড়াইবা না তো? এই মায়াও হন তোমার লগে যেই অশ্রদ্ধার কামটা করলো, তারপরে তুমি কেমনে ওর সুনাম গাও? সবাইকে ঠাট্টার পাত্র লাগে ওর। বেলে ডাগর ডাগর নেত্রযুগল মেলে মুখ ভেঙচে বলল, ঠাট্টা করলাম কই? আপনি কইছেন দেখাই তো আমি কইলাম। আপনার কথা অক্ষরে অক্ষরে শুনলাম, তাও আপনি রাগ করেন? আর কি করলে আপনার মন পা মুকন্ত? পাভেল ভূঁইয়া স্ত্রীকে তর্ক আর বাড়াতে না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজের স্ত্রীকে বললেন, চুপ থাকো তো তানু। এরপর থেমে বেলিকে বলেন, দেন আম্মা, ডাইলই দেন। ঝাল খাইতে যেহেতু পারি না সেহেতু ডাল দিয়েই না হয় খাইলাম। ডাল দেওয়ার অনুমতি পেলেও বেলি ডাল দিল না, বরং রান্নাঘর থেকে দুটো সিরামিকের বাটি নিয়ে এলো ঢাকনা দেওয়া। সুন্দর বাটিগুলো ফুপা শ্বশুরের প্লেটের সামনে সাজিয়ে রাখতে রাখতে বলল, আজকে না হয় একটু ঝাল খাইলিনি। নতুন বইয়ের হাতের ঝাল খাইয়া দোয়া করে দিয়ে যাবেন ফুপা। সবাইকে অবাক করে দিয়ে বেলি সিরামিকের ঢাকনা খুলতেই সুন্দর মুরগির মাংস আর রুই মাছের তরকারি দেখা গেল। কি সুন্দর করে বাটিতে রাখা। বেলির শাশুড়ি এতক্ষণ পর মুখ খুললেন, অবাক কণ্ঠে বললেন, এগুলো আলাদা কেন? আর আলাদা করে পাকের ঘরে কেন রাখছিলা? বেলি মাছের তরকারি ফুপা শ্বশুরের পাতে দিতে দিতেই বলল, এগুলো ঝাল কম দিয়া আলাদা রাখছি, এই জন্যই আলাদা করে রাখছিলাম। আর আপনারা নতুন বউয়ের মন পরীক্ষা করতে পারেন, আর নতুন বউ শ্বশুরবাড়ির মানুষের মন পরীক্ষা করতে পারবো না? আমার ফুপা শ্বশুরের মন পরীক্ষা করার লাগায় এগুলো রান্নাঘরে রাখছিলাম। দেখতাম উনি কি কন। বেলির কথায় তাজ্জব বনে গেল সকলে। জামাল ভূঁইয়া তো নিজের পুত্রবধূর একের পর এক গুণ দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। পাভেল ভূঁইয়া ভালো মানুষ, তাই হাসতে হাসতে বললেন, মন পরীক্ষা করে কি বুঝলাবো? বেলি নরম কণ্ঠে বলল, আপনি ফুপুর মতো না, অনেক ভালা। পাভেল ভূঁইয়া আরেকটু মজা করতে বললেন, আর যদি তোমার ফুপুর মতো হইতাম? বেলি এবার অকপটে বলল, তাইলে এই তরকারির বাটি রান্নাঘরে রাখত। খারাপ মানুষ হওয়ার শাস্তি আর কি? বেলির এমন অকপটের স্বীকারোক্তিতে খাবার টেবিলে আবারও হাসির বন্যা বয়ে গেল। এবার খুব গোপন একটা হাসি দেখা গেল মুক্তা ভূঁইয়ার মুখেও। তবে তা মুহূর্তে আঁচল দিয়ে লুকিয়ে ফেললেন। মনিবের তো হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। ভাগ্যিস এমন একটা মেয়েকে সে বিয়ে করেছে, না হয় কে এভাবে প্রাণ খুলে কথা বলে হাসাতো। খাবার টেবিল প্রায় ফাঁকা। বাড়ির সকলেই খেয়ে দিয়ে যার যার জায়গায় চলে গিয়েছে। কেবল বিশাল টেবিল জুড়ে রয়ে গিয়েছেন মুনিব আর মুক্তা ভূঁইয়া। দুজনেই খেতে বসেছে। বেলি এঁটো থালা বাসন গুছিয়ে রাখছে। মুনিব ভাত মেখে প্রথম লোকমাটা বেলির মুখের সামনে ধরল। আচমকা বেলির নিজের মুখের সামনে ভাতের লোকমা দেখতে কিছুটা অবাক হলো। তারপর তাকালো শাশুড়ির দিকে। মুক্তা ভূঁইয়া তখন মুখ নামিয়ে খাচ্ছেন, দৃষ্টি প্লেটের দিকে। বেলি মুনিবকে চোখ দিয়ে ইশারা করে শাশুড়িকে দেখালো। মুনিব মাথা নেড়ে বোঝালো, কিছু হবে না, খাবারটা মুখে নিতে। বেলি কিছুক্ষণ এধার ওধার তাকিয়ে খাবারটা মুখে নিল। অতিরিক্ত চঞ্চলতা, তার উত্তেজনার জন্য খাবারটা উঠে গেল নাকে মুখে। চুরি করে খেতে গিয়েও শেষমেশ হাতে নাতে ধরা পড়ার জোগাড়। মুনিব পানির গ্লাসের জন্য হাত বাড়ানোর আগে মুক্তা ভূঁইয়া নিজের সামনে পানির গ্লাসটা বেলির দিকে ঠেলে দিলেন। ভাতের দিকে একধানেই তাকিয়ে ভাত মাখতে মাখতে বললেন, খাবার দাঁড়ায় খাওয়ানোর নিয়ম নাই, বৈশা খাইতে হয়। আগে ওরে বইতে দে মুনিব। মুক্তা ভূঁইয়ার কাছে এমন প্রকাশে ধরাকে কিছুটা লজ্জায় মুখ নামালো বেলি। মনিব সত্যি সত্যি তাকে হাত ধরিয়ে বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে আরেক লোকমা ভাত আবার মুখের সামনে তুলে ধরল। কিন্তু বেলি অস্বস্তিতে একসার বসে রইল মূর্তির মতন। মুক্তা ভূঁইয়া প্লেটের ভাতটুকু শেষ করেই এঁটো থালা বাসনগুলো গুছিয়ে উঠে দাঁড়ালেন। রান্নাঘরে যেতে যেতে বললেন, খাবার শেষ করে আমার ঘরে আসো, নতুন বউরে জিনিস দিতে হয়, খাবার খায়া। কথা শেষ করেই হনহনিয়ে চলে গেলেন। বেলি অবাক, হতভম্ব। যে শাশুড়ি এত রাগী মানুষ, সেই শাশুড়ি এমন একটা দৃশ্য দেখেও কোনো হৈহুল্লা করলেন না কেন? মুনিব বেলির মুখের সামনে ভাতের লোকমা ধরে রেখে বলল, হা করো না কেন? কতক্ষণ ধরে বসে থাকবো? আপনি খান, আমি খাবো না, তুমি খাও।
না খাইলে বইছেন কেন খাইতে? খেতে বলছি কে বললো তোমাকে? আমি খাওয়াতে বসছি। এত রান্নাবান্না করে নিজে মেখে খেতে গেলে বেশি খেতে পারবে না, তাই তো আমি খাওয়াতে এলাম। মনিবের কথায় বেলি বিস্মিত হলো। ভাত মুখে পড়ে অস্ফুট স্বরে বলল, তাই বলে আম্মার সামনে এমন করবেন? আম্মা যদি বকা দিত? মনিব গাছারা ভাবে বলল, আম্মারে তুমি চিনো না, ধীরে ধীরে চিনবে, ধৈর্য রাখো। বেলি ঘাড় কাত করে সম্মতি দিল। মনিব তাকে খাইয়ে দিল ছোট বাচ্চাদের মতন যত্ন করে, যেন এত আদরি মানুষ এই পৃথিবীতে আগে কখনো পায়নি। বেলির যে রুমে অবস্থান সেই রুমের দক্ষিণ দিকে জানলা খুলে দেখা যায় একটি শান্ত নিবিড় দিঘি। পূর্ণিমা রাতে যে দিঘিতে চাঁদের জ্যোৎস্না স্নান করে আহ্লাদে। দিঘটির নাম চন্দ্রমল্লিকা। দিঘির জলগুলো কুচকুচে কালো, বুক থই থই জল। কালো জলেও এই দিঘি যেন সমগ্র রূপ বুকে নিয়ে বসে আছে। অদ্ভুতভাবে বেলি আজ খেয়াল করল দিঘিটাকে। সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় দক্ষিণ দিকে জানালাটা খুলে দিয়েছিল। জানালা খুলে দিতেই সুন্দর স্নিগ্ধ বাতাসে ঘরটা ভরে যায়। তখনই সে খেয়াল করে দিঘিটিকে। মনে হয় তাকিয়ে থাকতে সেই দিঘির দিকে। দিঘির চারপাশে খোলা জঙ্গল, তাই হয়তো বাড়ির পেছনে এই দিঘিটির সাথে বাহিরে তেমন কোনো পরিচিত নয়। মনিব ঘরে ছিল না, বিদ্যুৎ চলে যাওয়ায় বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। যখন ঘরে ফিরল তখন সন্ধ্যা পেরিয়ে যাবে যাবে ভাব। ঘরে ঢুকতে দেখে চঞ্চল বেলি দিঘির পানে মুখ করে তাকিয়ে কি যেন ভাবছে উদাস চোখে। সেই চোখে চঞ্চলতা নেই, দুষ্টমি নেই, আছে একরাশ আনমনা ভাবনা। যেই ভাবনার প্রখরতা এতই বেশি যে মনিবের ঘরে প্রবেশ করার শব্দটুকুও আমলে নিল না। কি ভাবছে আমার উড়নচণ্ডী? কোথায় তার নাম? কে নিল তার চঞ্চলতা শুনি? বেলির বাহিরে থাকা দৃষ্টিধ্যান চ্যুত হলো। পাশ ফিরে তাকাতে দেখে মনিব তার গা ঘেঁষে দাঁড়িয়েছে একদম নিকটে। বেলি মৃদু হেসে জবাব দেয়, কিছু না। মনিব এক হাতে বেলির বাহু জড়িয়ে ধরে, আরেক হাতে মেয়েটার থুতনিতে রেখে শুধায়, আমার কথা ভাবছিলে বুঝি? বেলি উত্তরে কেবল হাসে। মনিব নিজে তখন বাহিরের দিকে তাকায়, দিঘিটার দিকে আঙ্গুল তাক করে বলে, এই যে দেখছো দিঘিটা, এর নাম কি জানো? বেলি উত্তর দিল, না, দিঘিটার নাম চন্দ্রমল্লিকা। চাঁদের আলোয় সে দিঘিটায় পড়ে বলে এই নাম রাখা হয়েছিল। আর মল্লিকা রাখার কারণ, দিঘির আশপাশ জুড়ে যখন নানান রঙের মল্লিকা ফুলের গাছ ছিল। বেলি উৎসাহিত গলায় বলল, তাই নাকি? কে রাখছিল এমন নাম? আমার দাদা। এটার নামকরণ করে আমার দাদা। শুনেছি তিনি খুব শৌখিন মানুষ ছিলেন। ফুল, জল, পাতা, আকাশ ছিল দাদার প্রথম ভালোবাসা। সবকিছুর তিনি নাম রাখতে ভালোবাসতেন। তার জন্যই কি আপনিও নাম রাখেন এত? বেলির প্রশ্নে মানে বুঝল না মনিব। ভ্রু কুঞ্চিত করে বলল, কি? বেলি এবার মনিপের দিকে ঘুরল, চোখে চোখ রেখে বলল, এই যে আপনি আমারে কখনো মল্লিকা, কখনো অরুণচন্দ্রী ডাকেন, কিন্তু আমার তো নাম বেলি। আপনি তো আমারে অন্য নামে ডাকেন, সেটাই কইছি। আপনিও কি নাম রাখতে ভালোবাসেন কিনা জিগাইলাম। মনিব হাসল বেলির আগ্রহ দেখে, মাথায় হাত বুলিয়ে বলল, বেলির সমার্থক নাম মল্লিকা। আমার দাদা বেলি ফুলকে মল্লিকা ডাকতেন, সেজন্য আমিও তোমায় মল্লিকা ডাকি। আমি দাদার মতন সব কিছুর নাম রাখি না, শুধু যেগুলো যেগুলো আমি ভীষণ ভালোবাসি সেগুলোর নাম রাখি। মনিবের কথায় খানিক হাসল বেলি। এরপর কিছুটা ঘুরে দিঘির দিকে তাকিয়ে বলল, কি সুন্দর ঘ্রাণ আইতাছে কন। বেলি ফুলের গাছ আছে দিঘির লগে নাকি? হ্যাঁ আছে, গত বছর লাগিয়েছিলাম, আর দেখো এবছরই ফুল হয়ে গিয়েছে। কি সুন্দর ঘ্রাণ। একটা গোপন কথা শুনবে? বেলি আগ্রহ ভরা কণ্ঠে বলল, কি কথা? মনিব বেলিকে সম্পূর্ণ ঘুরিয়ে বেলির কাঁধে ঠুতনি রেখে বলল, এই গাছ গত বছর আমি লাগিয়েছিলাম। জানো কেন লাগিয়েছিলাম? কারণ গত বছরে আমি প্রথম তোমাকে দেখি। তুমি মাঠে তোমার আব্বুর খাবার নিয়ে যাচ্ছিলে সেদিন। আমার চোখ আটকে যায় তোমার দিকে। কাজল কালো দেওয়া তোমাকে যে আমার কি ভীষণ সুন্দর লেগেছিল। মনে হয়েছিল এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। তখনই ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। বেলি স্তব্ধ নয়নের সামনে দিঘিটার দিকে তাকিয়ে থাকে। মনিব তাকে যেভাবে ভালোবাসে সেভাবে আদৌ কেউ কাউকে কখনো ভালোবাসবে বলে তার মনে হয় না। এত ভালোবাসা পেয়েও বলির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনিবদের বাড়িতে সমস্যা হয়েছে, বিশাল বড় রকমের সমস্যা নাকি? মনিবার বেলির নিয়ম অনুযায়ী আজ বেলির বাবার বাড়ি গিয়েছিল। বিকেলেই মনিবের বাড়ি থেকে সংবাদ আসে বিপদ হয়েছে বাড়িতে। উঠোনে মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছিল বেলির কাজিন ভাই বোন মনিব সকলে। বেলি মায়ের সাথে রান্নাঘরে ছিল। তার মাঝেই মনিবের কাছে কল আসে। মনিব এক মুহূর্ত অপেক্ষা না করেই বাড়ির দিকে রওনা হয়। পাশের গ্রামের বাড়ি হওয়ায় যেতেই তেমন অসুবিধে নেই, কিন্তু সে বেলিকে নিল না, বলল দুদিন থাকতে। এমনিতেই বাবা মা ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে থাকতে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। আর কেউ না জানলেও মনিব সেটা জানে, বোঝে। মনিবকে এত হন্তদন্ত হয়ে যেতে দেখে বেলির বাড়ির সকলেই জানতে চায় কি হয়েছে, কিন্তু মনিব কিছু বলে না। পাশের শ্বশুরবাড়ির লোকেরা চিন্তা করবে সেই ভেবে। মনিব ঘর থেকে তৈরি হয়ে বেরোতেই বেলির মা বেলিকে রান্নাঘর থেকে ঠেলে বের করেন। জামাইকে এগিয়ে দিতে আসতে বলেন। কালো রঙের পাঞ্জাবিতে মনিকে মাত্রাতিরিক্ত সুদর্শন লাগছে।
পৃথিবীতে সুন্দর আর মায়াবী মানুষ একসাথে দেখা যায় না। কারো গায়ের রং ফর্সা অথচ চেহারার মায়া নেই, আবারও বা কারো চেহারায় মায়া অথচ গায়ের রং ফর্সা নয়। অথচ মনিবের দুটো বৈশিষ্ট্যই আছে, দেখতে যেমন সুন্দর সে তেমন গায়ের রঙও ফর্সা। রাজপুত্রের মতো লাগে তাকে, কোথায় যেন খুঁত নেই মানুষটার। বেলিদের বাড়ি থেকে বের হলেই কাঁচা রাস্তা, মাটির তৈরি রাস্তাটা এবড়ো খেবড়ো। বেলি শাড়ি পরে সেই রাস্তায় হাঁটতে কিছুটা অসুবিধে হচ্ছিল। হুট করে মনিব প্রকাশ্যে বেলির হাত জড়িয়ে ধরে, সাবধানে নিজের কাছাকাছি মেয়েটাকে নিয়ে ফিসফিস করে বলল, আমি আসি, পড়বে না, সাবধানে হাঁটো। রাস্তায় সামান্য মাত্র লোক আসা যাও করছে, সকলের চোখ ঘুরে ঘুরে এই হাতের বাঁধনে, এই নৌকটের দিকে এসে আটকাচ্ছে। তাতে হেলদোল নেই মনিবের, কিন্তু অস্বস্তি হলো বেলির। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়েন, মানুষ দেখতেছে। মনিবের যেন কথাটা গায়ে লাগলো না, সে মুঠো আরো শক্ত করে বলল, দেখুক মানুষ, আমি তো পরনারীর হাত ধরিনি, পাপও করিনি, আমার মানুষটাই আমি ধরেছি, মানুষ কি বলবে শুনি। বেলি নাসর বান্দা, হাতটা টানতে টানতে বলল, মানুষ বেশরম কইব, বলুক, বউকে ধরলে যদি বেশরম হতে হয় তবে আমি তাতেই রাজি। বেলি আর কিছু বলল না। লোকটার সাথে শক্তি কিংবা কথা কোনোটাতেই পারবে না জেনে সে চুপ হয়ে গেল। কিছু রাস্তা যেতে রিকশায় উঠল মনিব। বেলিকে ছেড়ে যেতে যেন তার মন টানছে না, তবুও যেতে তো হবে। রিকশায় উঠে মন খারাপ করে বলল, তুমি চিন্তা করো না, কাল সকালে আমি আসার চেষ্টা করব, আর সমস্যা মিটে যদি যায় তবে আজ রাতে আসব। তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো, আর রাতে কল দেবনি তোমার আব্বুর ফোনে, মোবাইলটা সাথে রেখো। বাড়ি গেলে তোমাকে একটা মোবাইল কিনে দেবো, কেমন? যাও বাড়ি ফিরে, আমি আসছি কেমন? বেলি ঘাড় কাত করে সম্মতি দিল। মনিবের যেতে ইচ্ছে করছে না, তবু অনিচ্ছা নিয়েই রিকশা চালককে বলল গন্তব্য ধরতে। বেলি দাঁড়িয়ে রইল কতক্ষণ, রিকশা চোখে দৃষ্টিসীমানা পার না অবধি দাঁড়িয়ে রইল। মনিবের রিকশা চলে যেতেই সে বাড়ির দিকে হাঁটা আরম্ভ করল। দু কদম গিয়ে ওষ্ঠাও খেল। বাড়ির সামনে আসতেই দেখল তার মা দাঁড়িয়ে আছেন, ঠোঁটে হাসি। মেয়েকে দেখেই ভদ্রমহিলা বললেন, দেখলি তো বেলি, কত ভালা পোলা লাগে তোরে বিয়া দিলাম, এমন জামাই কয়জনের কপালে থাকে ক। মায়ের কথায় হাসল বেলি, বিদ্রুপ করে বলল, হ, অনেক ভালা বিয়ে দিছো তোমরা, তাই তো শাশুড়ির নতুন বইয়ের হাতে রান্দা খাওয়ার না গা গয়না দিতে গেলে শ্বশুর তামাশা কইরা কয়, ফকিনিগো গলায় সোনা মানায় না, আমার মতো কালা মানুষের শৈলে সেই সোনার হার নাকি বান্দরের গলার মুক্তার মালার মতো লাগে। কি ভাগ্য আমার, ভাবো, এত ভালা কপাল কারো হয় নাকি? মা গো মা, সোনার বান্ধা রাখা কপাল। কথা শেষ করে মাকে কিছু বলতে না দিয়ে বাড়ি ভেতরে চলে গেল বেলি। ভদ্রমহিলা মেয়ের যাওয়ার পরে তাকিয়ে রইলেন নির্নিমেষ। বেলি শ্বশুরবাড়ির গয়না চুরির ঘটনার গোপন রইল না, গ্রামে গ্রামে ছড়িয়ে গেল বিকেল পেরোতে পেরোতেই। বেলির বাবা করিম হাসান বাজারে একজনের মুখে খবরটা শুনেই হন্তদন্ত হয়ে বাড়িতে এলেন। বেলেটা তখন সেই উঠানের মাদুরেই বসে আছে, কথা বলছিল কিছু একটা নিয়ে। করিম হাসান বাড়িতে ঢুকে মেয়েকে বললেন, বেলি, জামাই বাড়িতে গেছো কেন, জানছস কিছু? জিজ্ঞাসিলি। কথায় ব্যস্ত থাকা সকলের ধ্যান ঘুরে করিম হাসানের দিকে এসে নিবদ্ধ হলো। বেলি ভ্রু কুঞ্চিত করে বলল, না তো, জানি না। কয় নাই তো কিছু। করিম হাসান এগিয়ে এসে বললেন, তোর শ্বশুর বাড়িতে নাকি বিরাট চুরি হয়েছে, তগ যত গয়নাপত্র আছে সব নাকি চুরি হয়ে গেছে, ভরি ভরি গয়নার টিকিটাও নাই। তোর শ্বশুর তো শোকে কয়েকবার জ্ঞান হারাইলাইছে। মাদুরে বসা সকলে তাজ্জব বনে যায়। বেলি তো বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। করিম হাসান মেয়েকে তাড়া দিয়ে বলেন, আজই তোর ওইখানে থাকা উচিত মা, ওঠ, তৈরি হইনি, আমি নিয়ে যাবো তোরে এখনই। জামাই তোরে যে কেন নিল না, তুই ওই বাড়ির বউ, এই বিপদে তোর ওইখানে থাকা উচিত। বেলি বাবার কথায় সম্মতি দিল। ব্যতিব্যস্ত পায়ে ছুটল ঘরে তৈরি হতে। পিছন পিছন এলে বেলির মা। মেয়ের ঘরে ঢুকে দরজা আটকে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মাকে দেখে বেলি শুধালো, কি হয়েছে? মানসুরা বেগম বেলির কাছে এসে বহু সাবধানে বললেন, গয়নাগাটি কই রাখছোস বেলি? আম্মা, আমি হয়তো একটু ঝগড়া বেশি করি, তাই বলে তুমি আমারে চোর বানাইতে পারো না। মেয়ের উগ্রকণ্ঠে মানসুরা বেগম কিছুটা থতমত খেলেন। অতপর মেঘমন্ত স্বরে বললেন, না, আমি ভাবছিলাম হয়তো তুই রাগ করিয়া পালাইছোস। এইডি গয়না আমি রাগ করে পলামো? আমার এত ক্ষমতা নাকি? বেশি বিরক্তি নেই বলল বেলি। মানসুরা বেগম আর জবাব দিলেন না, চুপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেলি মায়ের যাওয়ার পানে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে তৈরি হয়ে মনোযোগ দিল। রাত হলেও ভূয়া বাড়ির সকল ঘরে ঘরে আলো জ্বালানো। নিদ্রার আপাসটুকু নেই কারো চোখে। এতগুলো গহনা হারানোর পর শোকে যেন পাথর হয়ে গিয়েছেন মনিবের বাবা। বেলি রান্নাঘর থেকে খাবার এনে একে করে টেবিলে রাখলো সাজিয়ে। তারপর সবাইকে খেতে ডাকলো। শ্বশুরের ঘরে গেল শ্বশুর, শাশুড়ি আর স্বামীকে ডাকতে। ঘরের মাঝে চুপচাপ বাবা মার সাথে বসেছিল মনিব। বেলি দরজায় দাঁড়িয়ে বলল, মা, খাউন বাড়ছি, খাইতে আসেন। মুক্তা ভূঁইয়া স্বামীর পায়ে তেল মালিশ করছিলেন। বেলির কণ্ঠ পেতেই সকলের দৃষ্টি গিয়ে আটকালো দরজায়। জামাল ভূঁইয়া তো চোখ মেলে ওকে দেখে খ্যাক খ্যাক করে উঠলেন।
ও আমার ঘরের সামনে কি করে? ওরে যাইতে বলো মুক্তা। বাড়িতে বউ তুলতে না তুলতে এত বড় সর্বনাশ হইল আমার। ওর লগে কুফা আসলো আমার বাড়িটায়। মনিব বাবার আক্রোশে তীব্র প্রতিবাদ করে বলল, আব্বা, ওর সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারলে বলবেন, নয়তো কথা বলার দরকার নেই। সব ব্যাপারে আপনি এমন বাড়াবাড়ি করতে পারেন না। দেখছো দেখছো, আমার নিজের ছেলে নাকি আমার লগে এমন আচরণ করতে পারে। বাপের প্রতি ওর কোনো টান নাই। 2 দিনের বইয়ের লাগিয়া যেন দুনিয়া আটকায় যাইতেছে। 2 দিনের বউ হোক আর একদিনের, কথা তো দিয়েছি চিরজীবন পাশে থাকার। আপনার আচরণ ঠিক করেন আব্বা। ঠিক করুম না। কি করবা তুমি? হ্যাঁ। এবার বেলে দরজায় দাঁড়িয়ে উত্তর দিল, হ্যাঁ আর কি করব? করতেছে তো ওপরালা। আমার এই গয়না দেওয়ানের সময় কইছিলেন না এই গয়না আমার শরীরে মানাইব না। এখন চোরের হাতে মানাইতেছে না। একেরে ঠিক কাম হইছে। মানছেরে ছোট কইরা কথা কলে তার নিজের ওপরে ফিরে আহে, বুঝছেন? বেলের কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। জামাল ভূঁইয়া আরও রেগে গেলেন। মুহূর্তে চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। তিনি তাজ্জব হয়ে যাচ্ছেন রীতিমতো নতুন বইয়ের কথা শুনে। বাড়ির এতগুলো গয়না চুরি হলো, অথচ মেয়েটার কোনো হাহুতাশ নেই। বলে কিনা ঠিক হয়েছে। অবস্থায় বেগতিক দেখে মনিব তাড়াতাড়ি বেলেকে নিয়ে চলে এলো সেখান থেকে। বাবার শরীর এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, পরে চেঁচামেচিতে আরও খারাপ হয়ে গেলে সমস্যা। এমনিতে একটা স্ট্রোক করে ফেলেছেন মানুষটা কিছুদিন আগে। আজকে অতিরিক্ত উত্তেজিত হয়ে আরেকটা স্ট্রোক হলে জীবন ঝুঁকিতে পড়ে যাবে। রাত তখন ভালোই হয়েছে। যার যার ঘরে ঘুমিয়ে আছে সকলে, কেবল সজাগ বেলি আজও দক্ষিণ দিকে জানালাটা মেলে দিঘির সৌন্দর্য উপভোগ করছে। বাড়িতে আজও বিদ্যুৎ নেই। রাত হলেই বিদ্যুৎ থাকে না ইদানিং। অতিরিক্ত গরম কিংবা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। বাহিরের মৃদুমন্দ বাতাস এসে গায়ে লাগছে। একধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর পানি খাওয়ার জন্য গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেতেই দেখল কাজের মহিলাটি সজাগ, চা বসিয়েছেন চুলাতে, হয়তো তার শাশুড়ির জন্য। ভদ্রমহিলা আবার চা খেতে পছন্দ করেন। নতুন বউ ঘুমান নাই অহনো। ফরিদা বিবির কথায় রান্নাঘরের দরজায় তাকালো বেলি। পানির গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, না, ঘুমাইলে কি আর পানি খাইতে আসতে পারতাম। ফরিদা বিবি হাসলেন নতুন বইয়ের কথায়। রান্নাঘর থেকে আরেকটু এগিয়ে এসে বেলির কাছাকাছি দাঁড়ালেন। কিছুটা ফিসফিসিয়ে বললেন, জানেন আজ কি হয়েছে? আপনি তো বাড়িতে আসিলেন না। বড় বউ আপনার নামে কি কইছে জানেন? বেলি ভ্রু কোচকাল, মাথা নাড়িয়ে জিজ্ঞেস করল, কি কইছে? ফরিদা বিবি সাবধানী কণ্ঠে বললেন, গয়না চুরির কথা সরাই যাওনের পর বড় বউ কই গয়না না আপনি নিছেন। কারণ এর আগে কখনো এ বাড়িতে চুরি হয় নাই। আপনি আহনের পর হইছে, তাই হেয়ার সন্দেহ আপনি কামড়া করছেন। ফরিদা বিবির কথায় ফুঁসে উঠল বেলি। কি? হে এত বড় কথাটা বলছে? সত্যি? খোদার কসম। নতুন বউ হেই বলছে। পরে মনিব বাপ জানাইসা এডে শুনে অনেক চিল্লাফালা করছে। হেই লাগাই তো কেউ আর কিছু কয় নাই আপনারে, না হলে এতক্ষণে আপনারে সিরা ফেলত। বেলি হাসল, ঠোঁট বাঁকিয়ে বলল, আমি ওর সিরতে জানি। কথা শেষ করে ঘরে চলে গেল সে। মনিব তখনও ঘুমাচ্ছে, অথচ বেলি জেগে রইল নিশি। ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল, অথচ কোনো এক চিন্তায় ঘুম এলো না বেলির। বাড়ির মেহমান তেমন আর নেই। গয়না চুরি হওয়ার পরদিনই প্রায় সকলেই চলে গিয়েছে। কেবল ফপি শাশুড়ি আর ওনার মেয়ে কণিকা রয়ে গিয়েছে। জামাল ভূঁইয়া 2 দিনেই যেন গহনা হারানোর শোকে কুঁজো হয়ে গিয়েছেন। তবে বেলিকে দেখলে তার যথারীতি আক্রোশজোড়া অব্যাহত আছে। সকালে খাবার টেবিলে বসেছে সকলে, কেবল মনিব আর বেলি বাদে। বেলি সবাইকে খাবার দিছে আর মনিব দাঁড়িয়ে আছে অকারণ। জামাল ভূঁইয়া খেতে খেতে বললেন, তোমার কি হয়েছে? সবার লগে খাইতে বও না কেন? নতুন করে নিয়ম বানাইছো নাকি? মনিব অকপটে বলল, খিদে নেই। খিদে থাকবো না কেন? প্রতিবেলা এক কথা কও, কাহিনী কি? যেহেতু এক কথাই বলি, তার মানে কাহিনী তো আছেই কিছু একটা, যা আপনাদের বলা যাবে না। তাহলে শুধু শুধু জিজ্ঞেস করার কি আছে? এবার মনিবের ফুপুতানো ভূঁইয়া খোঁচা মেরে বললেন, কাহিনী তুই না করলে কি হয়েছে? আমরা কি জানি না লাগে? বউ পাগল এতই হইস যে অহন বৌরে ছাড়া খাইতেই পারস না। ফুপুর মুখে কোনো কালেই লাগাম ছিল না তা জানে মনিব। তাই কিছুটা রাগান্বিত চোখেই ফুপুর দিকে তাকিল। কণিকা নিজের মায়ের আচরণে বিরক্ত হয়ে বলল, আহা আম্মা, এত কথা কেন বলতে হবে তোমার? তানু ভূঁইয়া মেয়েকে ধমক দিয়ে বললেন, কমই তো, আমি তো মিছা কিছু কই নাই। তুই চুপ থাক। সত্যি কইছেন ফুপু, কিন্তু আপনারা যে কেউ সত্য কইতে কয় নাই এইখানে। আর সেই দিন দেখলাম ফুপা আপনার লাগা খাওয়ানোর টেবিলে অপেক্ষা করতেছিল, মাছের অর্ধেক টুকরা রেখা দিছিল। আপনার বাতের ব্যথা বাড়ব দেখা নিজে মোড়া ছাড়া আপনারে বইতে দিছিল। ফুপার ভালোবাসা আপনি যে নিতেছেন, আমরা কি কিছুই কইছি কখনো? তাইলে আপনি কেন এত কথা কইবেন বুঝেন আমারে? বেলির মক্ষম সময়ে মক্ষম কথায় চুপ করে গেলেন তানু ভূঁইয়া। মনিব হাসল চাপা হাসি, ভ্রু নাচিয়ে বলল, ফপি, এই জন্য বলি এত কথা সবসময় বলবেন না।
বেলির সামনে তো নাই। মনিবের বউকে এত আশকারা দেওয়া যেন মানতে পারল না চামেলি। তাচ্ছিল করে বলল, বাপরে, যেমনে বউরে মাথায় তুলে মনে হয় বউ না যেন সিন্নি। তাতে আপনার বড় জলে, তাই না আপা? বেলির টিটকারিতে রেগে গেল চামেলি। ধমকে বলল, তুমি আমার লগে এমন করে কথা কইবা না বইলা দিলাম। তাইলে আপনিও হুদায় খোঁচা দিন না, খোঁচা দিলে খোঁচা খাইতেই হবে। জামাল ভূঁইয়া এবার পুরো ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন, একটা কথা বলা যায় না আজকাল এই ঘরে? কে একটা বোঝে এলো, এর চোপায় শেষ হয় না। বেলি মুখ ভুংচি দিল, আরও কিছু বলতো, কিন্তু মনিবের ইশারায় চুপ করে গেল। তাছাড়া এমনিতেও তার ঝগড়ার মন নেই। সবাই খেয়ে উঠতেই খেতে বসল মনিব। চোখ মুখ অন্ধকার করে তাকে খাবার দিতে লাগলো বেলি। মেয়েটা যে রাগ করে আসে তা বুঝতে বাকি নেই মনিবের। তাই সে বেলির ডান হাতটা টেনে ধরল, মৃদুস্বরে বলল, রাগ করেছ? বেলি টেনে হাতটা ছাড়িয়ে নিল, কণ্ঠ ভার করে বলল, না, রাগ করবো কেন? খুশি হইছে। আপনার আব্বাগুলো আমি নাকি চোপা করি, তো আমি খুশি হমু না এমন একটা কথা হই না? আব্বা ভালো হোক, তারপর তুমি তার কথার উত্তর দিয়ে দাও, কেমন? এখন তো আব্বুর শরীরটা একটু খারাপ, তাকে উত্তেজিত করা যাবে না, না হয় সমস্যা হবে। বেলি আর কথা বলল না, মুখ ফুলিয়েই রাখল। মনিব খাবার নিয়ে মুখের সামনে ধরতেই মুখ ফিরে নিল। মনিব হাত ধরে টেনে বসিয়ে খাবার পুড়ে দিল মেয়েটার মুখে। মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করো না, আজ বিকেলে তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাব, কেমন? এবার বোধহয় রাগ পড়ল বেলির। মুখের খাবার চিবোতে চিবোতে থাকা বলল, সত্যি, একদম সত্যি। পুরো বাড়ি ঘুমে নিমগ্ন। হুট করে চেঁচামেচির শব্দে কান খাড়া হলো মনিবের। সজাগ হয়ে দেখল এই রাতে বেলি তার পাশে নেই। ড্রয়িং রুম থেকে তাহলে নিশ্চয়ই মেয়েটাই চেঁচাচ্ছে। মনিবার সাত পাঁচ না ভেবে ছুটে গেল। বেলি টেবিলের সাথে দাঁড়িয়ে কাঁপছে। মনিব যেতেই জড়িয়ে ধরল তাকে। ততক্ষণে সজাগ হয়ে গিয়েছে সকলে। বাহির থেকে ছুটে আসতে দেখা গেল ফরিদা বিবিকে, হাতে মোটা লাঠি। মনিব ভ্রুকিঞ্চ করে শুধালো, কি হয়েছে, কি হয়েছে? বেলি তখনও কাঁপছে। ফরিদা বিবি কপালে ঘাম মুছতে মুছতে বললেন, চোর আইছিল মনে হয়। ঘুম থেকে উঠে দেখি বহনের রুমে কেরা জানি ফিসফিস করে। আমি জিগেলাম, কে? কোনো জবাব পাইল না। এরপরই দেখলাম বড় বউয়ের দরজায় শব্দ হলো, আর ছোট বউ দৌড়ে আসা চিৎকার দিল ভয়ে। জামাল ভূঁইয়ার কপালে গাঢ় ভাঁজ পড়ল। ওনার বাড়িতে চোর আসছে আজকাল, ব্যাপারটা যেন হজম হলো না। বড় বউয়ের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলেন দরজা আটকানো, কিন্তু দরজার সামনে পায়ের ছাপ রয়েছে কারো। বড় বউ এত বেশি ঘুমে নিমজ্জিত ছিল যে তার দরজায় পরপর অনেকগুলো করাঘাত করার পর সে দরজা খুলল। ঘুমে ঢুলো ঢুলো অবস্থা, টেনেও চোখ মেলে তাকাতে পারছে না। জামাল ভূঁইয়া ধমকে উঠলেন চামেলিকে, কি ঘুম ঘুমাও তুমি? হ্যাঁ, বাড়িতে চোর পড়ল নাকি ডাকাত পড়ল, কোনো খবরই নাই তোমার? চামেলির ঘুমে বিভ্রান্ত মস্তিষ্ক অস্ফুট স্বরে বলল, চোর? চোর আসিল আবার? চোখ খুইলাই দেখো, তোমার ঘরের সামনে চোর তার চিহ্ন রাইখা গেছে। চামেলি ঘুমের নিভে আসা চোখ জোড়াকে টান টান করে ফ্লোরের দিকে তাকালো। পায়ের ছাপ স্পষ্ট ফ্লোরে। চমকে গেল সে। ঘুম এবার পালালো বোধ হয়। দেখা গেল আতঙ্ক তার মুখে। আতঙ্কে উঠে বলল, কখন আইছিল চোর? আল্লাহ, ভাগ্যটা ভালো, আজকে দরজা আটকেই আজকে ঘুমাইছিলাম। বেলি তখনও মনিবের বুকের কোনায় লেপটে আছে। জামাল ভূঁইয়া চামেলি থেকে গাঢ় সন্দেহ নিয়ে তাকালো। তার যেন বারবার মনে হতে লাগলো চামেলির এই চোখ টেনে আসা ঘুমটা নেহাতি নাটকীয়, কিন্তু সেটা প্রকাশ করলেন না, বরং গম্ভীর কণ্ঠে বললেন, তালেব যতদিন নাচব তোমার সাথে ফরিদা বিবি ঘুমাইব, তারের সঙ্গে নিয়ে আজ থেকেই ঘুমাইবা। শ্বশুরের আদেশ পছন্দ হলো না যেন চামেলির। সে কপাল কুঁচকে বলল, কেন? আমি কইছি তাই। তালেব বিদেশ থেকে আইলে ফরিদা বিবি আবার নিজে জায়গায় ঘুমাইব নে? না আব্বা, আপনি তো জানেন অন্য কারো লগে আমি ঘুমাইতে পারি না। ঘুমাইতে হইব এখন। বাড়িতে যা কীর্তিকলাপ শুরু হয়েছে, তোমারই তো একলা রুমে আর দেওয়ান যাইব না। একলা মায়া মানুষের রুমে চোরও যদি ঢুকে, কি খারাপ হবে ব্যাপারটা ভাবছো একবার? আর কোনো কথা হইব না। শ্বশুরের সিদ্ধান্ত অপছন্দ হলো চামেলির, কিন্তু জামাল ভূঁইয়া তাতে আশকারা দিলেন না, বরং ফরিদা বিবিকে নির্দেশ দিলেন, তুমি আজকে থেকে বড় বউয়ের সাথে ঘুমাইবা, কান সজাগ রাখবা, কে কি করে, কে আসে কে যায় আমারে জানাইবা। জামাল ভূঁইয়ার শেষ কথায় ইঙ্গিত ছিল যা অন্যকে তেমন বুঝতে না পারলেও মনে বুঝল ঠিক, কিন্তু বেলির সামনে সেই ইঙ্গিত দিয়ে কথা বললে খারাপ প্রভাব পড়বে বলে সে বুঝেও চুপ থাকে। দক্ষিণ দিকে জানালা ঘেঁষে সূর্যের আভা এসে পড়ছে কোনাকুনি খাটে। বেলির কৃষ্ণাব মুখমণ্ডলে সেই আলো দেখা যাচ্ছে অত্যাধিক সুন্দর। সুন্দর সুচালু ভ্রজোড়ার সাথে চোখের অত্যাধিক বড় বড় পাপড়িজুগুলি যেন বেরির পুরো মুখের সৌন্দর্যতা বর্ধনে একাই ভূমিকা পালন করছে। মুনিব হাত মুখ ধুয়ে সবে বের হয়েছে। সারা রাত ঘুম না হয় চোখজোড়া ফুলে লাল হয়ে আছে। শেষ রাতের দিকে বেলির জায়গা কাঁপিয়ে জ্বর এলো। এরপর কি আর ঘুমিয়ে থাকা যায়?
জলপটি দেওয়া, শরীর মুছিয়ে দেওয়া সব করেছে একা হাতে। ঘরে ঢুকতেই রৌদ্রস্থানে মুখরিত ঘুমন্ত বেলিকে দেখে সারা রাতের ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল মনিবের। এত শান্ত কোমল মুখখানে পৃথিবীর সবটুকু শান্তি যেন ধারণ করে আছে। মনিব গিয়ে রোদের বরাবর দাঁড়ালো। অতিরিক্ত রোদে মেয়েটার ঘুমে ব্যাঘাত ঘটছে বিধায় সে জানালা আটকে দিল। পুরো রুম জুড়ে আধো অন্ধকার নেমে এলো নীরবে। মনিব গিয়ে আলগোছে বেলির কপালে হাত ছোয়ালো। জ্বর কমেছে অনেকটা। কাল রাতে এত বেশি ভয় পেয়েছে যে মেয়েটার জ্বরে উঠে গিয়েছে। কপালের হাত গাল স্পর্শ করল, তারপর আঙ্গুল স্পর্শ করল রুক্ষ ঠোঁটগুলো, যেন কত বছরের পিপাসায় ক্লান্ত এর ছোটজোড়া। মনিবের স্বাদ জাগলো একবার পিপাসা মোচনের, কিন্তু মেয়েটার ঘুম ভেঙে যাবে বলে সে নিজেকে সংযত রাখল। মাথায় পরপর কয়েকটা হাত বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। যাওয়ার আগে দরজাটা টেনে দিতে ভুলল না। খাবার টেবিলে সকলেই সকালের খাবারের জন্য একত্রিত হয়েছে। চামেলি খাবার এগিয়ে পিছিয়ে দিচ্ছে, সাথে ফরিদা বিবি সাহায্য করছেন। মনিবকে দেখে মুক্তা ভূঁইয়া প্রথমে প্রশ্ন করলেন, ছোট বউ কই? ওঠে নাই আইজ? মনিব মাথা নাড়ালো। টেবিলে বসতে বসতে বলল, না, জ্বর এসেছে, সারা রাত ঘুমায়নি, তাই এখন ঘুমাচ্ছে। বিচলিত হলেন মুক্তা ভূঁইয়া। ভ্রু কুঞ্চিত করে বললেন, জ্বর? মাঝরাতেও না ভালো দেখলাম। হ্যাঁ, হয়তো ভয় পেয়েছিল রাতে, তাই জ্বরটা এসেছে। কি যে শুরু হলো বাড়িটাতে। ভূঁইয়া বাড়িতে কখনো চোর পা রাখার সাহস করতে পারে নাই। এই এলাকার কারো এত কলিজা নাই, কিন্তু কয়দিন ধরে হেই ভূঁইয়া বাড়িতে কিনা চোর ঢুকতেছে। আমার কেমন ডর ডর লাগতেছে। বড় ভাই, আপনি কিছু ভাববেন না কি করবেন? মনিবের ফুপু তানু ভূঁইয়ার কথায় মাথা নাড়ালেন জামাল ভূঁইয়া। কি যেন ভাবতে ভাবতে কঠিন হয়ে এলো তার চোখ মুখ। নিরানন্দ স্বরে বললেন, দেহে কি করা যায়, কিছু না কিছু তো করতেই হইব। এমন চোর কি এর আগে কখনো আইছিল এই বাড়ির? জামাল ভূঁইয়া উত্তর দেন না। মুখটা কেমন শুকিয়ে যায় কোনো ভাবনায়। কিছু হয়তো ভাসতে থাকে চোখের পর্দায়, যা বলতে পারে না, অথচ অন্তরে রাখলেও ব্যথা হয়। খাবার দাবার শেষ হতেই বাবার ঘরে এলো মনিব। জামাল ভূঁইয়া তখন মোটা খাতায় ব্যবসায়ের হিসাব করছেন। ছেলেকে ঘরে প্রবেশ করতে দেখে খাতাটা বন্ধ করে দিলেন। রাজ ভারী কণ্ঠে বললেন, কিছু বলবা? মনিব এসে কাঠের টুলটায় বসল। তির্যক চোখে তাকিয়ে রইল বাবার দিকে। মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তা আদৌ বাবাকে বলা কতটুকু যুক্তিসঙ্গত হবে তাই ভাবছে ভেতর ভেতর। জামাল ভূঁইয়া বললেন, কি কথা কইতে এত সময় নিতেছ? মনিব এবার আর সংশয় ধরে রাখল না। কিছুটা বিব্রত কণ্ঠেই বলল, আব্বা, আপনার কি মনে হয় চুরির ব্যাপারটা আসলে কি? জামাল ভূঁইয়ার চোখে চিকন গ্লাসের চশমা ছিল। ব্যবসার হিসেব কষতে নিলে তিনি চশমা ব্যবহার করেন। আজও সেই সূত্রে চোখে দিয়েছিলেন। সেই চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, চুরি ব্যাপার কি হইব? চুরি তো চুরি নাকি? মনিব বাবার চতুরতা সম্পর্কে অবগত, তাই বাবার কথা ঘোরানোর এমন পারদর্শিতায় মোটেও বিচলিত কিংবা উত্তেজিত হল না। ঠায় বসে থেকে বলল, ভাবিকে সন্দেহ করার কারণ কি? ছেলের কথা এবার জামাল ভূঁইয়া নড়ে চড়ে বসলেন। কপালে পড়ল 3 ভাঁজ। সন্দেহ করেন না বলছেন? মনিব যে একেবারে বাবার মতন চতুর হয়েছে তা জানেন জামাল ভূঁইয়া। তায়ার কথাকে ঘুরিয়ে নয়ছয় না করে বললেন, তালেব দেশে নেয় 2.5 বছর। বড় বইয়ের বয়স মাত্র 23। এই বয়সে তার স্বামীর দূরে থাকাটা হয়তো তার জীবনে পাপ করার বড় কারণ হয়ে দাঁড়াইতেছে, তাই না? বিনা কারণে সন্দেহ করাটা অমূলক নয় কি? জামাল ভূঁইয়া ছেলের প্রশ্নে মাথা দুলালেন। আলগোছে খাট থেকে নেমে জানালা বরাবর দাঁড়ালেন। বললেন, বহু বছর আগে এমন ঘটনা এ বাড়িতে ঘটেছিল, তুমি তো জানো সেইটা নাকি? সবসময় এক ঘটনায় বারবার ঘটবে তেমনটা তো না। মনিব, আজ সকালে তোমার জেলহজ চাচা আসছিল। হুট করে কথার প্রসঙ্গ 90 ডিগ্রি ঘুরে যেতেই মনিব অবাক হলো। সুর টেনে বলল, তো গত কয়েকদিন যাবৎ তোমার চাচা রাতে আমাদের বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছেন। প্রথমে ভাবছিল তুমি হইবা, বা বাড়িতে কত মেহমান একজন একজন হইব, কিন্তু কাল রাতে দেখেছে একজনকেও ছেলেটারে বাড়িতে ঢুকাইতেছে। মেলি অবয়ব ছিল, অন্ধকারে মুখ দেখে নাই তোমার চাচা, কিন্তু কয়েকবার ডাকাডাকি করে জিজ্ঞেস করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। চোরকে কেউ কি নিজ যেচে বাড়িতে আনবো বলে তোমার মনে হয়? মনিব বাবার কথায় হতভম্ব হয়ে গেল। মাথা ঘোরাতে লাগলো তার। মনের মাঝে যে কথাটা জাগ্রত হলো, সেই চরিত্রের সাথে ভাবের চরিত্র মেলাতে বড় খারাপ লাগছে তার। সে বিমর্ষ মনে বলল, আপনি যা ভাবছেন তা আদৌ সম্ভব কিনা জানি না, কিন্তু অসম্ভব তো না তুমি কও। মনিব আনমনে মাথা নাড়ালো। আর কিছু বলার মতন শব্দও পেল না। বেলিকে নিয়ে যদিও আগের দিন মেলা ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। তাই আজ মনিব ঠিক করলো বেলিকে নিয়ে ঘুরতে যাবে। শুধু বেলি নয়, সাথে ভাবি এবং কণিকাও যাবে। বেলির জ্বরটা নেমেছে, চোখ মুখ শুকিয়ে গেছে অনেকটা একদিনের জ্বরে। বেলির শাশুড়ি বেলিকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলেন। মাথা ভর্তি চুলগুলোতে সুন্দর করে বেঁধে দিলেন। শাশুড়ি এমন যত্নে মুগ্ধ হলো বেলি। হেসে বলল, আজ সূর্য কোন দিকে উঠছে কন্ত আম্মা? মুক্তা ভূঁইয়া তখন চুলের শেষ অংশের বেনিখানি করছিলেন।
ছেলের বউয়ের কথায় ভ্রু কঞ্চিত করে বললেন, কেন? এই যে আপনি এত যত্ন আত্তি করতেছেন, এই যত্ন আমার ভাগ্যে আছে ভাবতেই পারছি না। মুক্তা ভূঁইয়া চোখ রাঙালেন। বেলিকে মিছিমিছি শাসিয়ে বললেন, এত কথা একদম কইবা না। শুধু শুধু মাইন্সের খোঁচা দেও কেন? আহ, শুধু শুধু খোঁচা দি না, কারণ এটা আপনিই ভালো জানেন। মুক্তা ভূঁইয়া আর কথা বলে না। মেয়েটা তো মুখের ওপর কথা বলে, কোনো কিছু মানে না। আকাশে সূর্য তখন ঢলে পড়েছে নিজ ভঙ্গিমায়। আলো আধারের মিশেলে অপূর্ব এক আকাশ বুক ফুলিয়ে যেন দাঁড়িয়ে আছে মাথার ওপর। বেলিরা মেলাতে এসে প্রত্যেকে যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। চারপাশে এত আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর জিনিস, যেন কোনো আনন্দের বাজার এটা। মনে পরিচিত একজনের সাথে কথা বলে আসতে দেখলো বেলি আশেপাশে নেই। ভাবি আর কণিকা মাটির জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে। মনিব আশেপাশে চোখ বোলাতেই খেয়াল করলো বেলি একটা দোকানের পেছনে দাঁড়িয়ে আছে। মনিব সেখানে যেতে দেখলো একটা ছেলে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। আচমকা মনিবকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল বেলি। আর তার চমকে ওঠাটা এতটাই অস্বাভাবিক ছিল যে মনিবের চোখে লেগে গেল। সে অবাক স্বরে বলল, তুমি এখানে কেন? কে ছিল ছেলেটা? তোমার পরিচিত? মনিবের পরপর প্রশ্নে চুপ হয়ে গেল বেলি। থতমত খেয়ে আছে। তার মাঝেই বেলির হাতে এক মুঠো চুরি নজরে এলো মনিবের। চুরিগুলো ছো মেরে নিজের কাছে নিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এগুলো কে দিয়েছে তোমাকে? কার থেকে নিয়েছো? বেলির মুখটা এইটুকুনো হয়ে গেল ভয়ে। কথা বেরোচ্ছে না, তবুও অস্ফুট স্বরে বলল, ওই ছেলেটা গিয়েছে। মনিব কিং কর্তব্যবিমূঢ় হয়ে বলল, ওই ছেলে দিয়েছে? কেন? কে হয় তোমার? বেলি মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি তো চিনি না। আমারই হুট করে এখানে ডাইকায় না কইল বড় ভাবিরে চুরিটি দিতে। আমি কাউরে যেন না কই। এরপরে তো আমি কিছু কওয়ার আগেই দৌড়ে গেল গা। ছাদে আচারের বোম রোদে দিয়েছেন মুক্তা ভূঁইয়া। আচার রোদে দিলে দীর্ঘদিন ভালো থাকে, তাই তিনি রোদ উঠলেই আচার শুকাতে দেন ছাদে। তাছাড়া বৃষ্টির মৌসুম, সবসময় রোদ পাওয়া যায় না। যখনই রোদ ওঠে তখনই রোদের সঠিক ব্যবহার উচিত বলে তিনি মনে করেন। মুক্তা ভূঁইয়া আচার রোদে দিতে দিতেই বেলি অরুণচণ্ডীর মতো হাজির হয়। উস্কো খুস্কো চুলগুলো খোলা, উদাস বাতাসে উঠছে মৃদু মৃদু। শাড়িটাও ঠিক মতন পরনে নেই, কোনা দিয়ে পেট দেখা যাচ্ছে সামান্য। মুক্তা ভূঁইয়া ভ্রু কুঞ্চিত করলেন পুত্রবধূর এমন বেহাল দশায়। এ কি অবস্থা? তুমি ঘুমাও নাই? বেলির শাশুড়ির দিকে আর চোখে তাকালো। ঠোঁট উল্টে বলল, দুপুরে আমার ঘুম হইতে চায় না। আগে তো দুপুরে কখনোই ঘুমাতাম না, সে অভ্যাস যায় নাই। মুক্তা ভূঁইয়া ছেলের বইয়ের দিকে নিবিড় পায়ে এগিয়ে গেলেন। কোমরে হাত রেখে বললেন, না ঘুমাইয়া কি করতা? কেন? পথে পথে হাঁটতাম, আর দেখতাম কারো বাড়ির আম পাকছে কিনা, কারো বাড়ির গাছে জাম ধরেছে কিনা। মানুষের বাড়ির আম জাম দিয়া তোমার কি কাম আসিল? শাশুড়ি প্রশ্নে লাজুক হাসল বিলি। কাপড়ের আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, লুকায়ে সেই গাছ থেকে এগুলোর পায়রা আনতাম, তারপর খাইতাম। বেলির লজ্জাপর ভঙ্গিতে হেসে ফেলেন মুক্তা ভূঁইয়া। বেলির কাছাকাছি এসে মাথায় হাত বুলালেন মেয়েটার। এই ছেলের বউকে দেখলে তার ভীষণ মায়ামায়া লাগে। কন্যা সন্তান তার ভীষণ পছন্দের ছিল, যদিও সৃষ্টিকর্তা তাকে কন্যা দেননি। ভেবেছিলেন ছেলের বউদেরকে নিজের মেয়ের মতন রাখবেন, কিন্তু বড় বউ আসতেই তার সেই ধারণা বদলে গেল। বড়লোক বাপের মেয়ে ছিল বড় বউ, তেমন করে কারোর সাথে মিশতেই চাইতো না। আলাদা আলাদা থাকতে যেন তার ভীষণ ভালো লাগে। তাই আগ বাড়িয়ে মুক্তা ভূঁইয়ার আর মেয়ে পাওয়া হলো না। কিন্তু ছোট বউ সে আফসোস ঘুষিয়ে দিল যেন। প্রথম যেদিন এলো সেদিনই পুরো বাড়িতে অবিশ্বাস্যকর চঞ্চলতা ছড়িয়ে পড়ল। মেয়েটাকে একটু বেদব লেগেছিল যদিও, কিন্তু দিনে দিনে বড় কাছের হয়ে যাচ্ছে মেয়েটা, বড় মায়ায় পড়ে যাচ্ছে। লুকাইয়া খাওয়া চুরি জানো না? শাশুড়ির প্রশ্নে বেলি চোখ গোল গোল করে তাকালো, গাল ফুলিয়ে বলল, কে কইল চুরি? শৈশবের সবকিছুই আনন্দ, স্মৃতি আর সুখ, কোনো কিছুই চুরি না। বাপরে, এত জ্ঞানী কথাও জানো তুমি? ভাবছিলাম তো বাসর ঘরের গান ছাড়া তেমন কিছু জানো না হয়তো। শাশুড়ির ঠেস মারা কথায় বেলির গোল গোল চোখ লজ্জায় নিভিনিভু হয়ে গেল। দৃষ্টি ঘুরিয়ে ফেল দ্রুত। দাঁত দিয়ে নখ কেটে পরিস্থিতি হালকা করতে চাইল। মুক্তা ভূঁইয়া ছেলের বইয়ের জব্দ হওয়া মুখমণ্ডল দেখে হেসে কোটি কোটি। বেলিও কতক্ষণ হাসফাস করে পরমুহূর্তে হেসে দিল। তাদের মধ্যে কথোপকথন গাঢ় হলো। মুক্তা ভূঁইয়া ছেলের বউকে বসিয়ে মাথায় তেল দিতেও শুরু করে দিলেন। সাথে কত গপ্প। দুপুরের রোদও নিভে এসেছে ততক্ষণে। বাতাসের বেগ বেড়েছে কিছুটা। ঠান্ডা বাতাসে আড্ডা জমে গেল আরও। দুজনের সুখের কথা শোকের কথা দুজনকে বলতে লাগলো বন্ধুর মতন। আড্ডার এক সময় মুক্তা ভূঁইয়া হুট করে বেলিকে বলেন, একটা কথা সত্যি করে বলবা? বেলি বসেছিল সোজা মুখ করে। পেছনে বসে মুক্তা ভূঁইয়া তেল দিয়ে দিচ্ছিলেন। শাশুড়ি কথায় বেলি শাশুড়ি মুখের দিকে তাকালো, মাথা নাড়িয়ে বলল, কি? বড় বউরে বলে সেদিন মেলায় একজন চুরিয়ে দিয়ে গেছিল, এরা সত্যি? বেলি হয়তো এই প্রশ্নটা আশা করেনি, তাই কিছুটা থতমত খেয়ে গেল। তার উপর সেদিন মনে বলেছিল এই চুরির কথাটা বাড়ি কেউ যেন না জানে।
তাহলে মা জানলেন কি করে? তা ভেবে ভেবে মাথা ব্যথা হয়ে গেল তার। মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল। আমতা আমতা করতে লাগলো বারংবার। মুক্তা ভইয়া ভরসা দিলেন, আশ্বস্ত কণ্ঠে বললেন, আমারে কও, আমারে কইলে কিছু হইব না। বেলি ভরসা পেল না, তবুও মনিবের কথা অমান্য করার সাহস পেল না। মুক্তা ভইয়া ছেলের বউকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ কণ্ঠে বললেন, বড় বউরে বাড়িতে আনছি 3 বছর। বিয়ার কয়েক মাস পরেই আমার পোলাটা বিদেশ গেল গা। অল্প বয়সী মায়া, স্বামীর সাথে সোহাগ বাড়ার আগেই স্বামীর সাথে দূরত্ব বাড়ল। কিন্তু তাই বলে সে বাইরে কারো সাথে এমন সম্পর্ক করব তা মনে মানতে চায় না। তোমার শ্বশুর যখন কইল, আমার তো পায়ের নিচ থেকেই মাটি সইয়া গেল। মায়াটা উগ্র মেজাজি, রাগী, কটু কথা কয় সব মানছি, কিন্তু তাই বলে চরিত্রে সমস্যা। এখন হাতে নাতে ধরতে না পারলে তো জিজ্ঞাসা করাও যায় না। কোন কথায় কেমনে ঘুরাই ফেলবো কওয়া যায়। যে চালাক এই মায়া। শাশুড়ির এমন হ্যাপিতেসে বেলি চুপ হয়ে থাকে। তারও মন খারাপ হয় ভীষণ। বেলি অবেলায় শুয়ে আছে বিছানায়, রুম অন্ধকার। মুনিব বাহির থেকে এসে এই অন্ধকার রুমটা দেখে অবাক হয়ে গিয়েছিল প্রথম পর্যায়ে। পরবর্তীতে ধাতস্থ হলে রুমে বেলি শুয়ে আছে। ভর সন্ধেবেলা বাড়িতে লম্পঝম্প না করে শুয়ে আছে মেয়েটা, এই ব্যাপারটা বড়ই বিস্ময়কর ঠেকল মুনিবের কাছে। এগিয়ে গেল ধীর পায়ে। বেলির পাশ ঘেঁষে গায়ে গা ঠেকিয়ে বসল। নরম হাতে মাথায় হাত রাখল। মেয়েটার কাছে এলে মুনিবের কি যেন হয়। পৃথিবীর সমস্ত মুগ্ধতায় সে ভর করে তার চোখে মুখে। বুকের উত্তাল ঢেউ নীরব হয়ে যায়। নিজেকে মনে হয় সর্বসুখী। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই ঘুম ছুটে গেল বেলির। চোখ মেলে তাকালো। আবছা চোখে দেখতে পারছিল না প্রথম অবস্থায়, কিন্তু ধীরে ধীরে অন্ধকার রুমে পুরো শয়ব্যবতা স্বচ্ছ হতে আটকে উঠল। খানিক চেঁচিয়ে বলল, কে কে? আকস্মিক বেলের ভীতি দেখে চমকে গেল মনিব। দুহাতের গাঢ় আলিঙ্গনে মেয়েটাকে বুকের মধ্যিখানে এনে ভরসা দিয়ে বলল, আমি আমি মনিব, ভয় পেও না। বেলের বুকের গতি ওঠানামা করছে দ্রুত। মারাত্মক ভয় পেয়েছে যে তা তার শরীরের কম্পন দেখে আজ করা যাচ্ছে ভালোভাবে। কিন্তু এতটা ভয় পাওয়ার তো কিছুই হয়নি। মনিব ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিল। চুলের ভাজে ভাজে আঙ্গুল ডুবিয়ে শরীরের কম্পন দূর করার চেষ্টা করল, এবং এক পর্যায়ে গিয়ে সে সক্ষম হলো। বেলির শরীরের কাঁপুনি কমে এলো, স্থির হলো অনেকটা। এমন বেপরোয়া মেয়েটার ইদানিং ভয় পাওয়ার ঘটনায় মনিবের মনে চিন্তা বাড়তে থাকলো। কি এমন কারণ যে মেয়েটা এত ভয় পেয়ে আছে? ওকে কি কেউ ভয় দেখিয়েছে? মনের সন্দেহ মনে রাখে মনিব। ওপর ওপর বলে, ঠিক আছে তুমি মল্লিকা। ভয় গিয়েছে। বেলি বুকে মাথা গুজে রেখে মাথাটা নাড়ায়, মৃদুস্বরে বলে, ঠিক আছি। মনিবের আলিঙ্গন ভরসা রেখে এবার নৈকট্যে দিকে যায়। ঘনিষ্ঠতা বাড়তে থাকে একটু একটু করে। তন্মধ্যে বাহির থেকে হইচই ভেসে আসে ভয়ঙ্করভাবে। দুজনেই ছুটে যায় দ্রুত। ড্রয়িং রুমে জোরে দাঁড়িয়ে আছেন মুক্তা ভূঁইয়া আর ওনার বড় ছেলের বউ চামেলি। মূলত উচ্চকণ্ঠা চামেলির ছিল। বেলি যেতেই চামেলি ছুটে আসে বেলির কাছে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চর বসায় বেলির গালে। আক্রোশে ফেটে পড়ে মুহূর্তেই। চেঁচিয়ে বলে, তুমি কেমনে আমার নামে এমন বদনাম ছড়াইতেছ? তুমি কিনা আমার চরিত্র নিয়ে গুজব ছড়াও? এত বড় সাহস তোমার! ভর সন্ধেবেলায় উষ্ণ গরমের মাঝে ভূঁইয়া বাড়িতে যে থমথমে আবহাওয়ার সৃষ্টি হলো তা নেহাতই অপ্রত্যাশিত ছিল। বেলি অবাক নয়নে তাকিয়ে রইল। কিন্তু হিংস্র বাঘের ন্যায় হুঙ্কার সেরে উঠল মনিব। ভাবি, আপনারা তো বড় সাহস, বেলির গায়ে হাত দেন। চামেলি উদ্ভ্রান্ত। হুঙ্কারে ভয় পেল কিনা বোঝা গেল না ঠিক। কেবল সাপের মতন ফুসতে ফুসতে বলল, 100 বার হাত তুলমো। ওর সাহস হয় কি কইরা আমার চরিত্র নিয়ে কথা বলার? হতভম্ব বেলির বিষয় কেটে গেল। চোখ মুখে ছড়িয়ে পড়ল তীর্যক রাগ। ক্ষোভে ফুসে উঠে বলল, এমন ভাব করছে যেন আপনি মেলা ভালো। আপনার কাহিনী এবারই সবাই জানে একটু হলেও। নিজেকে সাধু ভাবেন নাকি? চামিলে তেড়ে এলো। এই, কি জানে আমার কাহিনী? বলো এক্ষুনি। বাড়িতে আসলা শুকুর শুকুর 8 দিন হয় নাই, আর এক্ষুনি এত বড় সর্বনাশ করছো আমার? আমি সর্বনাশ করার কে ভাবি? আপনি যদি রাত বিরেতে বাড়িতে পরপুরুষ ঢুকান, তাইলে আমরা বললে কি সমস্যা? বেলির কথায় মুখে রাগ নিভে গেল চামেলির। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল, আমি পরপুরুষ ঢুকাই? ঢুকান না? না ঢোকালে চোর কেন আপনার ঘরের দরজার সামনে দিয়া খালি হাইটটা গেছে বোঝান আমারে? চামেলির চোখে মুখে বিস্ময়। ভাবে এমন করছে যেন এ সম্পূর্ণ কিছুই তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বেলি কুটিল হাসল। আরাম করে সোফায় বসতে বসতে বলল, আপা, আপনার বিয়ার দিন নাকি আপনার চাচাতো ভাই অনেক ঝামেলা করেছিল? কেন করছিল? চামেলের মুখ ছোট হয়ে এলো। কথার মোড় ঘুরে এমন স্পর্শকাতর অংশে গিয়ে দাঁড়াবে সে বোধহয় এটা আজ করতে পারেনি। কেবল মুহূর্তটাকে অন্যদিকে ফেরানোর জন্য বলল, তোমারে নাকি সেদিন মেলায় একজন আমার নাম কয়া ছুরি দিয়ে গেছে? তুমি নাকি এটা বলছো সবাই রে? হ্যাঁ, মিথ্যা বলি নাই তো। দিছেই তো। কে দিছে? আর দিলে সেটা তুমি এ পর্যন্ত আমারে না বইলা পুরা বাড়ি সরাই ফেলছো কেন? পুরা বাড়ির মানুষ জানে আমারে কেউ একজন চুরি দিছে, অথচ আমি জানি না। আমি পুরা বাড়ি সরাই নে ভাবি। আপনার দেবর জানতো খালি।
কি জানতো? হ্যাঁ, কি জানতো? আমাকে মেলায় কে জড়ি দিতে যাবে? শুধু শুধু এসব কথা ছড়াইতেছো কেন তুমি? তোমার লগে আমার কি এর এত শত্রুতা? কথা বলতে বলতে চামেলির চোখ উপসে জল এলো, শরীরটাও কাঁপছে মৃদু। মুক্তা ভইয়া বড় ভইয়ের আচরণে অতিষ্ঠ বোধ করলেন। তাই রেগে গিয়ে কয়েকটা কথা শোনাবেনও ভাবছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিল মনিব। সেই হিংস্র মনিবের কণ্ঠের হলো কেবল অমোঘ নীরবতা। থাক আম্মা, আর কিছু বলার দরকার নেই ভাবিকে। ছেলের বারণের ঊর্ধ্বে গিয়ে কিছু বলার মতন মুক্তা ভূয়া নন, তাই তিনি থেমে গেলেন। বেলির নরম চোখে তাকালো মনিবের দিকে। লোকটার মুখে কেমন বিভ্রান্তি দেখা দিয়েছে, কিছু নিয়ে অতিরিক্ত ভাবছে নিশ্চয়ই। অতিরিক্ত ঝগড়া আর অতিরিক্ত পর্যায়ে রইল না, নিমিষে সেই ঝগড়ায় বিরতি ঘোষণা করা হলো। চামেলি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মুক্তা ভূয়া গেলেন রান্নাঘরে। ড্রয়িং রুম জুড়ে কেবল রয়ে গেল বেলি ও মনিব। দুজন নিজেদের মতন চুপ করে রইল অনেকক্ষণ। এরপর মনিব ধীরে ধীরে বেলির পাশ ঘেঁষে বসল। মনিবকে বসতে দেখে বেলি নিজেকে গুটিয়ে নিল অনেকটা। মনিব সবটাই ভালোভাবে খেয়াল করলো, হাসলো খানি। এরপর আলগোছে নিজের হাতের মুঠোয় বেলির ডান হাতটা মরে নিল। বেলি চুপচাপ, কোনো প্রশ্ন করল না। মনিবে প্রথম কথাটা বলল, চুরিগুলো সত্যি ভাবিকে দিয়েছিল তো? স্বামীর প্রশ্নে চোখ বড় বড় করে তাকালো বেলি। চমকে উঠল প্রায়। তার নিঃশ্বাসের গতি অস্বাভাবিক, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, প্রায় এমন নাজুক অবস্থা। তবুও আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, না হয় কারে দিব। মনিবের ঠোঁটে হাসি অক্ষত, কেমন যেন বাঁকা হাসি। নিখুঁতভাবে চালে এই হাসির মানে পড়া যাবে অনায়াসেই। বেলির শরীরে ঘাম ছুটল। মনিব আবার বলল, সত্যিই ভাবিকে দিতে বলেছে? বেলি চোখ নামিয়ে ফেলল, গলা শুকিয়ে এসেছে তার। ধরা পড়ে যাওয়া গলায় বলল, আমাকে তো ভাবি দিদিকে দেখাইয়া বলেছিল চুড়িগুলো দিতে। আমি সেই জন্যই ভাবছি হয়তো ভাবির জন্য চুড়ি দিই। যদি ভাবির না হয় তাহলে কণিক কাপড় হবে। তুমি যদি নাই জানো সঠিকভাবে চুড়িগুলো কার, তাহলে কেন ভাবির নামটা উচ্চারণ করেছিলে? মনিবের প্রশ্নে বেলির মুখটা এইটুকুনো হয়ে গেল। থুতনির সাথে লেগে গেল বুক। ভাবির নামে এমন একটা কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল না? আপনিও তো সঠিকভাবে জানেন না ভাবি সত্যি কথা কইতেছে কিনা। তাহলে কেন ভাবির পক্ষে কথা কইতেছেন? হইতেই পারে ভাবি মিথ্যা বলতেছে। ওই দিন চোর কিন্তু পুরা বাড়ি ঘুরে নেয়, ভাবির ঘর পর্যন্ত ছিল। এত ঘটনার পরও আপনি কেন ভাবির পক্ষ নিতেছেন? বেলির অভিযোগ মাখা কথায় মনিব শ্বাস ফেলল। বেলির মাথায় হাত বুলিয়ে বলল, আসলে ভাবির চরিত্র নিয়ে এসব মানতে পারছি না। না পারার কি হইল? আমি যেদিন আপনাকেও বাড়িতে আইলাম সেদিন ভাবি টিটকারি মাইরা কইতাছিল আপনার নাকি ভাবির প্রতি টানা ছিল, ভাবি সুন্দর ছিল বইলা। ভাবি যদি এমন কইতে পারে আপনারে নিয়া, তাইলে আপনি তার পক্ষে ধরেন কেন? বেলি প্রতিটা কথায় যুক্তিসঙ্গত, তাই মনিবার না করল না। কেবল বেলির চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে আনমনে কি যেন ভাবল। টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড়ে নড়ে চড়ে যাচ্ছে তার চারপাশ। বাগান থেকে হরেক রকমের ফুলের ঘ্রাণ ভেসে আসে ঝড়ো হাওয়ায়। বেলি উন্মাদ হয়ে যায় ঝড় ছুটলেই। বৃষ্টিতে ভেজা যেন তার নেশা। এই তো কিছুক্ষণ আগে দুপুরে তীব্র রোদের আকাশ মুহূর্তেই অন্ধকার করে শুরু হয়ে গেল ঝড়। বেলি তখন রান্নাঘরে ছিল, শাশুড়ির সাথে রান্নার কাজে নিমগ্ন। রান্নাঘরে জানালা দিয়ে বাতাস আসতেই বেলির মন ফুরফুরে হয়ে গেল। বাচ্চাদের মতন বেজায় আনন্দিত স্বরে বলল, মা, বৃষ্টি আসবো লাগে। মুক্তা ভইয়া মাছ ভাসছিলেন, দৃষ্টি তার কালো কড়াইটেতেই ছিল। পুত্রবধূর কথায় তিনি দৃষ্টির নড়চড় না করে বলেন, হ, বাতাস তো তাই কইতেছে। বেলির আনচান আনচান মন উন্মনা হয়ে যাচ্ছে বারে বারে। জানলার দিকে চোখ জ্বলে যাচ্ছে তার, কিন্তু শাশুড়িকে বলার সাহস হচ্ছে না তার চঞ্চল মনের আবদার। এরই মাঝে আকাশ কাঁপিয়ে বৃষ্টি এলো। বৃষ্টির অনন্ত ধারায় ভরে গেল আঙ্গিনা। বেলি খুশি মনে বারবার জানলা দিয়ে বাহিরে হাত বের করে দিচ্ছে। মুক্তা ভইয়া সবটাই দেখলেন নীরব চোখে, কিন্তু বেলিকে কিছু বললেন না। অবশেষে বেলি গাইগুই করে আবার শাশুড়িকে ডাকলো, মা, আপনি বৃষ্টি পছন্দ করেন? করতাম যখন তোমার মতন বয়স ছিল। এখন বয়স বদলাইছে, চাহিদাও বদলাইছে। বেলি শাশুড়ির দিকে তাকালো, কাজ শিখিয়ে তুলে জড়িয়ে ধরলো তাকে। বাচ্চা মেয়েটির মতন আবদার করে বলল, চলেন না একটু ভিজি। বয়স বাড়লে চাহিদা বদলায়, কিন্তু বৃষ্টিতে ভিজার আনন্দ সব বয়সে একই থাকে। আহেন না মা, একটু ভিজি। বেলির আচমকা জড়িয়ে ধরাটা এতই অপ্রত্যাশিত ছিল যে মুক্তা ভইয়া অবাক হয়ে গেলেন। তার উপর এমন প্রাণখোলা আবদার। তিনি কতক্ষণ শক্ত চোখে তাকিয়ে রইলেন পাথরের মতন। বেলি দ্বিধায় পড়ল, তাই হাতের বাঁধন আলগা করতে চাইল, কিন্তু তার আগে মুক্তা ভইয়া তাকে আরও শক্তপোক্তভাবে জড়িয়ে ধরলেন। আহ্লাদ করে বললেন, ভিজবা তুমি বৃষ্টিতে? চলো, আজ রান্নাবান্না সব হবে পরে, আগে আমরা আনন্দ কইরা লই। খুশিতে আত্মহারা বেলি শাশুড়িকে নিয়ে একছোটে বাড়ির বাহিরে চলে গেল। ভারী বর্ষণে ভিজে গেল দুজনেই। তাদের খিলখিলিয়ে হাসি ভুইয়া বাড়ির প্রাঙ্গণে প্রেমের বিনা বাজাতে আরম্ভ করল। বারান্দায় দাঁড়িয়ে থাকা মনিব মুগ্ধ হল সেই দৃশ্যে। জামাল ভইয়া কাজ করছিলেন ঘরে। এমন হাসির শব্দে তিনিও জানালা ভেদ করে নিচে তাকিয়ে অবাক হয়ে গেলেন।
নিজের রাগী স্ত্রীর এমন শৈশব মেশানো আনন্দ দেখে তার ভারী মন ভালো হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত ধরা পড়ল সওদাগর বাড়ির আঙ্গিনায়। বৃষ্টি বাড়ল, সাথে বাড়তে থাকলো আনন্দ। কিন্তু হুট করে সেই আনন্দে বড় বিস্ময় দিয়ে বেলি মাথা ঘুরিয়ে পড়ে গেল মাটিতে। শরীর হয়ে গেল অবচেতন, নিশ্চুপ। বাহিরে ঝড়ো হওয়া উতাল ফাতাল বইছে। গত দুদিন যাবৎ এত বৃষ্টি কেন হচ্ছে তার হদিস পাচ্ছে না কেউ। বেলির শরীরটা দুর্বল। কাল মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর মনিব বাড়ি নিয়ে আসে তাকে। কিন্তু শরীরের দুর্বলতা কাটছে না কিছুতেই বেলির। মাথা ঘুরছে অনবরত, প্রেশারও বাড়া। ডাক্তার বলেছেন অতিরিক্ত প্রেশার বেড়ে যাওয়ার কারণে এমন মাথা ঘুরছে। বেলি আজ স্নান করে বাথরুমে কাপড় রেখে এসেছে। ধোয়ার মতন শক্তি তার ভেতরে অবশিষ্ট ছিল না। মনিব সেই কাপড়গুলো অবধি ধুয়ে দিয়েছে। বেলি বারণ করা সত্ত্বেও শোনেনি সে। এখন বিছানায় শুয়ে আছে বেলি। মনিব বারান্দায় দাঁড়িয়ে আছে, কারোর সাথে ফোনে কথা বলছে হয়তো। বেলি তাকে একবার সাবধান করতে ডাকলো। বৃষ্টির সেটা আসতেছে না শৈলে, ঘরে এসে কথা বলেন, ভেজা যাবেন তো। মনিব ফোন কানে রেখে বারান্দার দরজা দিয়ে উকি মেরে হাসলো। ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আসি। বেলিও হাসির বিপরীতে হাসি বিনিময় করল। বৃষ্টি থামাথামির নাম নেই। মনিব কথা বলে ঘরে এলো। বেলির পাশ ঘেঁষে বসল। স্নেহভরা হাতে মাথায় হাত বুলিয়ে দিল। বেলি উষ্ণ আদরে চোখ বন্ধ করে রাখল। অনেকটা নীরবতায় সময় কাটার পর মনিব হুট করে বলল, অরুণচণ্ডী, একটা কথা বলবে? বেলি চোখ মেল। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? তুমি কি বিয়ের আগে কাউকে পছন্দ করতে? মনিবের প্রশ্নে থতমত খেলে বেলি। গোল গোল চোখ করে তাকিয়ে বলল, কেন? এমন কথা জিজ্ঞেস করেন কেন? না, হইতে তো পারে। বিয়ের আগে তুমি কাউকে পছন্দ করতে। এমন কথা কেন কইতাছেন সেটা তো বলবেন। এই যে তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো সেজন্য বললাম। এবার বেলির উদ্দীপনা নিভে গেল। মনিবের থেকে চোখ সরিয়ে নিল সে। ঠোঁট কাঁপলো কথা বলতে গিয়ে। অঠস্বরে বলল, সেটা তো। কথা শেষ হতে দিল না প্রকৃতি। তার আগে নিচ থেকে জামাল ভূঁইয়ার ডাক ভেসে এলো। ভয়ঙ্কর রকমের চেঁচিয়ে ডাকছেন ভদ্রলোক। বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এত জোরে জোরে চিৎকার করে না যতটা জামাল ভূঁইয়া করছেন। চমকে উঠল মনিব বেলি দুজনেই। বেলি উঠতে নিলে মনিব তাকে উঠতে নিষেধ করে। নিজের ছোটন্ত পায়ে ঘরের বাহিরে চলে যায়। ড্রয়িং রুমে জুড়ে তুমুল নিস্তব্ধতা। জামাল ভূঁইয়ার হুঙ্কারের পর সবটাই শুনশান নীরব। মনিবের কপালে 3 ভাঁজ। অবাক স্বরে বলল, চিৎকার করে ডাকলে কেন? কি হয়েছে? জামাল ভূঁইয়া যেন রাগে অন্ধ, কাঁপছেন অনবরত। চোখের সাদা অংশ লাল হয়ে গিয়েছে রীতিমতো। নিজের বাবার এমন ভয়ঙ্কর পরিবর্তন দেখে খটকা লাগলো মনিবের। সে দ্রুত পায়ে বাবার কাছে এগিয়ে গিয়ে বাবার বাহু ধরে দাঁড়াল। উত্তেজিত বাবাকে শান্ত করতে করতে বলল, কি হয়েছে আব্বু? এমনভাবে রাগে কাঁপছেন কেন? কোনো সমস্যা হয়েছে? জামাল ভূঁইয়ার মুখ থেকে কথা বের হচ্ছে না অতিরিক্ত উত্তেজনায়। কেমন ভয়ঙ্কর কম্পন তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে। মুনিব বিচলিত হলো। বলবেন তো আব্বু, হয়েছেটা কি? মুগ্ধা ভূঁইয়া বিচলিত হলেন। স্বামীকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। মুগ্ধা ভূঁইয়া ভেবে পেলেন না মানুষটা কোন কারণে এতটা রেগেছে। কি হয়েছে তো কইবা তো, এত রাগছো কার ওপর? জামাল ভূঁইয়া হুঙ্কার সেরে উঠলেন। যে হুঙ্কারে কেঁপে উঠল ভূঁইয়া বাড়ির আঙ্গিনা। মুনিব, তোমার বউ কই, ডাকো হেরে। বিশ্বাসঘাতকের এই দুনিয়ায় কোনো জায়গা নাই, ডাকো বলতেছি। ভ্রু কুঞ্চিত করল মুনিব। বাবার বাহু থেকে হাত সরিয়ে বলল, কি বলছেন? বেলিকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান? কারে সম্মান দিতে কও? যারে ঘরে তুলছ বুঝা তুলছিলা তো। তোমার পিঠে পিছে কি করছে? ঘটনার স্রোত এভাবে অন্যধারায় বইবে কে জানত। বেলি নিজের ঘর ছেড়ে বেরিয়ে এলো। দূরে দাঁড়িয়ে আছে চামেলি। বেলির শ্বশুরকে কাঁপতে দেখে ছুটে এলো, কিন্তু বেশি কাছে আসতে পারল না। তার আগেই জামাল ভূঁইয়ার চিৎকার থামিয়ে দিল তাকে। খবরদার, তুমি এখানে আসবা না, আমারে ধরবা না, একটা নষ্ট মেয়ে মানুষ। জামাল ভূঁইয়ার কথাগুলো বড় অনাকাঙ্ক্ষিত ছিল। মুনিব বাবাকে ছেড়ে দিল। রেগে গিয়ে বলল, আব্বু, মুখ সামলে কথা বলেন। বেলি আমার বিয়ে করা স্ত্রী। স্ত্রী না স্ত্রী জিগাও। যারে এত সোহাগ দিলা, বাপের কথা অমান্য করে বিয়ে করলা, সে কি করছে জানো? বাবারের রাগ অযৌক্তিক কিংবা মিথ্যে লাগছিল না, কিন্তু বেলির সাথে বাবার বলা সম্বোধনগুলো মানা ছিল না। মুনিব পড়ে গেল সংশয়ে। সংকোচ মাখা কণ্ঠে বলল, কি করছে ও? জামাল ভূঁইয়া সেন্টার টেবিলের ওপর থেকে একটি রিপোর্ট নিয়ে এগিয়ে ধরল মনিবের দিকে। তাচ্ছিল করে বলল, তোমার বউ পতি, কিন্তু সে বাচ্চার বাপ তুমি নাও। আকাশে মেঘ করে ঘন গর্জন দিয়ে উঠলেও এত জোরে বুকের ভেতরে গিয়ে কম্পন সৃষ্টি করে না যত না এখন সৃষ্টি করল। মুগ্ধা ভূঁইয়া মুখ চেপে ধরলেন বিষয়ে। দূরে দাঁড়িয়ে থাকা চামিলের চোখ বেরিয়ে আসার উপক্রম। চমকে উঠল বেলি। কি কনেডি? আমি কি কই তুমি জানো না? এত বড় বেইমান আমার বাড়িতে আছে, এটা ভাবলেও তো আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। মুনিব হেসে দিল। বোকা বোকা কণ্ঠে বলল, আব্বু, আপনিও না? এমন মজা কেউ করে? মুনিবের চোখে মুখে অবিশ্বাস। সে যেন বাবার কথাটা মানতেই পারছে না।
জামাল ভূঁইয়ার চোখ টলমল করে উঠল। ছেলেকে চরম সত্যিটা জানাতেও তার কষ্ট হচ্ছে ভীষণ। তবুও বলল, তোমার বউ পোয়াতি, 3 মাস তার বাচ্চার বয়স, অথচ তোমাগোর বিয়া হয়েছে আজ 23 দিন। এই হিসাব বোঝাও আমারে। মুনিব বাবার মুখের কথা বিশ্বাস করল না যেন। রিপোর্টের কাগজটা ছিনিয়ে নিয়ে নিজেই দেখতে লাগলো। উদ্ভ্রান্তের মতন কতক্ষণ চোখ ঘুলালো সেই কাগজটায়। বেলিও এগিয়ে গিয়ে মনিবের পাশে দাঁড়ালো। কণ্ঠে ভয় তার, আতঙ্ক নিয়ে বারবার বলল, কি দেখেন, সত্যি করে কন্ত আব্বা, যা কইতেছে তা সত্যি? আপনি বিশ্বাস করেন? মনিব মৃত চোখ নিয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে রইল। কিছুই উত্তরে বলল না। মুক্তা ভূঁইয়া ছুটে এলেন ছেলের কাছে। কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, তোর বাপ যা কইতেছে তা কি ঠিক? আমার একটু বিশ্বাস হয় না। একটু কস না, তোর বাপ ভুল দেখছে তাই না? মনিব ধপ করে সোফায় বসে পড়ল। রিপোর্টগুলো হাতের মুঠোতেই রইল। ভগ্ন কণ্ঠে বলল, ঠিক। বাহিরে তুমুল ঝড়, ভূয়া বাড়ির ভেতরে জটলা। মনিবের ফুপিয়ে ফোপা, চাচারা খালারা সব দিয়ে ঘর ভরে গিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো বাড়িতে মানুষে গমগম করছে। বেলির বাবা মাও এসেছেন। কাঠগড়ায় আসামি বেলি। মনিব বিধ্বস্ত প্রায়। বেলির বাবা করজোরে দাঁড়িয়ে বললেন, আমার মায়া এমন কখনো করতে পারে না। বেআই সাহেব, আপনি ভুল কইতাছেন। জামাল ভূঁইয়া তেড়ে এলেন। করিম হাসানের বুকে ধাক্কা মেরে বলেন, এই ডাক্তারের রিপোর্ট ভুল। আপনার মায়ারে বাড়িতে তোলার পর থেকেই চুরি হলো। পরপুরুষ ঢুকলো, কত কি হইল। আমরা দোষ দিলাম আরেকজন রে। কিন্তু আজ সত্য জলের মতন পরিষ্কার। পুরো ঘটনায় যে সবচেয়ে বেশি খুশি হয়েছেন সে হলো মনিবের ফুপি তানু ভূঁইয়া। তিনি তো সোফায় পা দুলাতে দুলাতে মুখ ভেঙচিয়ে বলেন, প্রথম থেকেই এই মায়ার আমার সন্দেহ হইত। কি চোপা মায়ার, আজ হইল তো শান্তি। বেলির মা পা ধরলেন জামাল ভূঁইয়ার। বেলির বাবাও তাই করলেন। কিন্তু বেলি নিরন্তর। জামাল ভূঁইয়া এমন নিরন্তর বেলিকে দেখে আরও ধেপে গেলেন। কার লাগা আপনার পা ধরেন? এই দেখেন, আপনাগোর মায়া কি সুন্দর ওইখানে দাঁড়াই আছে, দেখছেন? সত্য চাপা দিতে পারবো না, তাই চুপ করে আছে। এই বেইমানির শাস্তি পাইতেই হইব। আপনাগোর মুখে চুলকানি লাগাইয়া এই বাড়ি থেকে বের করম, নইলে আমার নাম জামাল ভূঁইয়া না। জামাল ভূঁইয়ার এমন আগে আটকে উঠল সবাই। তানু ভূঁইয়ার স্বামী নিষেধ করতে এলে রামধমক দিয়ে থামিয়ে দেন তিনি। বেলির মায়ের হাউমাউ করা কান্না আরও বাড়তে থাকে। ছুটে গিয়ে মেয়ের গালে অনবরত চট দিতে দিতে বলে, মুখ পড়ি, তুই ক সব মিথ্যা, বাইরে ক এই একটা কথাও সত্যি না। মায়ের চিৎকার মা করতে থাকে। বেলি একধারে তাকিয়ে থাকে মনিবের দিকে। তারপর সর্বহারা অভাগিনীর মতন প্রাণহীন পায়ে মনিবের কাছে এগিয়ে যায়। আসন পেতে বসে মনিবের পায়ের কাছটায় এক বুক আসে নিয়ে মনিবকে শুধায়, আপনি তো আমারই বিশ্বাস করেন তাই না? আপনি তো জানেন আমি কেমন। বিশ্বাস করেন না তো কি? বিধ্বস্ত মনিব চোখ তুলে অবধি তাকায় না। কাঁদতে কাঁদতে চোখের কোণা লাল হয়ে গিয়েছে ছেলেটার। সে দুহাতে রাজলে মুখ চেপে ধরে অস্ফস্বরে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম মল্লিকা, তুমি এভাবে ঠকাতে পারলা? এরপর পরিবেশ নিস্তব্ধ। কেবল মনিবের হু হু কান্নার শব্দ গায়ে কাটা দিয়ে উঠে সকলের। বেলি হাসে, বিড়বিড় করে বলে, কে কারে ঠকালো তার বিচার না হয় গোপনে হইব। এরপর ভাগ্য বিধাতার ইশারায় সব খারাপটা হয় বেলির পরিবারের সাথে। বেলির মাথার চুলগুলো ফেলে দিয়ে মুখে কালি মাখিয়ে এই ভর সন্ধেবেলা পুরো গ্রামে ঘোরানো হয়। বেলিও ঘোরে। মনিব হাজারবার বাবাকে নিষেধ করে, কিন্তু জামাল ভূঁইয়া সেই নিষেধ মানলে তো। বেলির বাবা মায়ের আকতিও শুনে না কেউ। পুরো গ্রাম ঘুরিয়ে এরপর গ্রাম থেকে বের করে দেওয়া হয় মেয়েটাকে। ও একটাবার ফিরেও তাকায় না, একটাবার নিজের পক্ষে কিচ্ছুটি বলে না। হয়তো বুঝে গিয়েছে ওর ভাগ্য আজ ওর বিপক্ষে। মুনিব মাথা ঘুরে পড়ে যায় শেষমেশ। এত কঠোরতা সে মানতে পারে না হয়তো। সপ্তাহখানিক পর রাতের আকাশে ভীষণ জোরে জোরে বজ্রপাত হচ্ছে। খুব তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হবে হয়তো। জানালার কাছে টেবিলটায় বসে আছে মনিব, উদাস দুটি চোখ। হুট করে মাঝরাতে তার দরজা খোলার শব্দ হতেই সে চমকে দরজার দিকে তাকায়। চামেলি সেখানে দাঁড়িয়েছে লাল টুকটুকে শাড়ি পরে। মনিব ভাবিকে দেখে কিছুটা অবাক স্বরে বলে, আপনি এখানে? এখানে কি আপনার? চামেলি দরজার ছিটকিনি টেনে দেয়। কামুক হাসি নিয়ে এগিয়ে আসে মনিবের দিকে। লাল লিপস্টিক দেওয়া ঠোঁটগুলোকে বাঁকিয়ে ইশারা করে। দেহের অঙ্গভঙ্গি গুরুতর অশ্লীল। মনিব আবার বলে, কে যান এখানে আপনি? কি জন্য আসছেন? চামিল এবার মনিবের দিকে এগিয়ে গিয়ে মনিবের গলা জড়িয়ে ধরল। মনিবের ঠোঁটে ছোট চুম্বনেকে বলল, কি আর চাওয়ার আছে আমার? তোমারে চাই, একদম কাছাকাছি চাই। কতদিন হলো দেহটা আমার উপোস করে শুকাইতেছে, আর কতদিন দূরে রাখবা আমারে? মনিবের ভ্রু কাঁচকানো ভ্রু অস্বাভাবিকভাবে শিথিল হয়ে যায়। তার পুরুষালী হাত শক্ত করে আঁকড়ে ধরে চামিলির কোমর। খুব নিকট এসে ফিসফিস করে বলে, আর 1 মিনিটেও দূরে রাখবো না। আগে বলো, কেউ সজাগ নেই তো? এত কাঁচা কাম আমি করবো?
তোমার আমারে এতই কাঁচা লাগে? এতগুলো স্বর্ণের গয়না তোমার মার ঘর থেকে নিয়ে আমার ঘরে রাখছি, কেউ টের পাইছে? পায় নাই। এই চামেলিরে ধরা অসম্ভব। চামেলির কথায় মনি ভাসে। চামেলির গালে চপাস করে চুমু খেয়ে বলে, মেয়েটা প্রথম দিনে সেই বেশি সন্দেহ সন্দেহ করেছে। ভাবছিলাম সরল সোজা বউ আনবো, কিছু বুঝবো না। কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করাটাই তো সর্বনাশ। সেজন্য তাড়াতাড়ি বিদায় হতে হলো। 3 মাসের বাচ্চা পেটে এমন একটা ডাক্তারের রিপোর্ট না হলে বিদায় করতে সমস্যা হচ্ছিল। এতভাবে চেষ্টা করেও কিছু হচ্ছিল না। এক ছেলেকে দিয়ে চুরি দেওয়ালাম, বাড়িতে ঢুকে মারার ভয় দেখালাম, আরেকটাকে দিয়ে তবুও মেয়েটার যাওয়ার নাম নিল না। তাই এভাবে বিদায় করতে হলো। মনিবের কথায় মুখ ভেঙচালো চামেলি, ভ্রু নাচিয়ে বলল, তার জন্য এখন দরদ লাগে না কি গো? আমার তো সব দরদ তোমার জন্যই। কথাটা বলে দুজন দুজনের খুব নিকটে চলে এলো। সারা বাড়িতে বিদ্যুৎ বিচ্ছন্ন হলো, অথচ তাদের এই অনধিক নৈকট্যের ভাব কমল না। দূর আকাশ বিদ্যুৎ চমকালো আবার। সেই রূপলি আলোয় ভূয়া বাড়ির চন্দ্রমল্লিকার পারে বসা বেলির কালো শরীরটা দেখা গেল। চকচক করে উঠল তার হাতে থাকা ধারালো ছুরিটা। খুব শান দিয়ে নিয়ে এসেছে মেয়েটা। ছুরিটার দিকে তাকিয়ে হাসল বেলি, বিড়বিড় করে বলল, বেইমানির শাস্তি কেমন হয় আপনার বাপটা জানে না। কাল যখন আপনি করে জড়াজড়ি কইরা মইরা পড়ে থাকতে দেখব, তখন বুঝবো শাস্তি কি। তারপর গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিঘির মাঝে পা ডুবিয়ে দিল মেয়েটা। বাতাসের সাথে ভেসে আসতে লাগলো বাগানের মল্লিকা ফুলের ঘ্রাণ। তার সাথে ভেসিল মানুষ মল্লিকার খিলখিলিয়ে হাসি। মানুষ ভুলেই গেছে মেয়ে ফুলের সুবাসকে দমানো যে কঠিন। সমাপ্ত।